হবু স্বামীকে বাড়ির একজন সাধারণ কাজের মেয়ের পেছন পেছন ঘুরঘুর করতে দেখে আক্রোশে ফেটে পড়ল রুহানি। সেই সকাল থেকে খেয়াল করছে সে শেহতাজ তাকে উপেক্ষা করে ইয়াশা নামক কাজের মেয়েটার পেছন পেছন ঘুরছে। তার থেকেও বেশি রাগ হচ্ছে মেয়েটার সৌন্দর্য দেখে। শেহতাজের মতিগতি একদম সুবিধার ঠেকছে না রুহানির নিকট। নিজের ফুপির উপর ভীষণ রাগ হলো রুহানির। যে বাড়িতে এতগুলো অবিবাহিত পুরুষ আছে সেখানে এমন সুন্দরী যুবতী কাজের মেয়ে রাখার কি প্রয়োজন? না, এভাবে চলতে দেওয়া যাবে না। এমন অবহেলা রুহানি জীবনে কখনো সহ্য করেনি। সে ছোটবেলা থেকেই জানে শেহতাজ একদিন তারই হবে। দুই পরিবারের সম্মতিতে বহু আগেই তাদের বিয়ের কথা প্রায় চূড়ান্ত। তাই শেহতাজের উপর নিজের অধিকার নিয়েও তার কখনো কোনো সংশয় ছিল না। কিন্তু আজ সেই আত্মবিশ্বাসে প্রথমবারের মতো ফাটল ধরেছে। না, ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতেই হবে ভেবে রুহানি ইয়াশার খোঁজে ছাদের দিকে রওনা হলো। কয়েক মুহূর্ত পূর্বে কাপড় নিয়ে মেয়েটাকে ছাদে যেতে দেখেছিল সে। দুপুরের রোদ কিছুটা নরম হয়ে আসছে। হালকা বাতাসে তারে মেলা ভেজা কাপড়গুলো তুলছে। সেই কাপড়গুলোর মাঝখানে দাঁড়িয়ে একমনে কাপড় মেলছিল ইয়াশা। মাথার আঁচলটা কাঁধে নেমে এসেছে। কপালের পাশে এলোমেলো কিছু চুল বাতাসে উড়ছে। নিজের কাজে এতটাই নিমগ্ন যে রুহানির আগমনও টের পেল না। রুহানি কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার শান্ত মুখশ্রী দেখেই যেন তার ভেতরের ঈর্ষা আরও তীব্র হয়ে উঠল। চোয়াল শক্ত করে ঠান্ডা গলায় বলল, ইয়াশা শোনো। ইয়াশার হাত থেমে গেল। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ভদ্রভাবে মাথা নুয়ে বলল, জি ম্যাডাম। দুই হাত বুকের কাছে ভাঁজ করে তার সামনে এসে দাঁড়ালো রুহানি। ভ্রুযুগল কুঞ্চিত করে বলল, এই বাড়িতে কতদিন ধরে কাজ করো? কয়েকদিন হলো। ও তাই নাকি? ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি হাসলো রুহানি। বলল, কয়েকদিনেই তো দেখি অনেকের নজরে পড়ে গেছো। মেয়েটা তাচ্ছিল্যপূর্ণ কথার অর্থ বুঝল না ইয়াশা। ভ্রুকুটি কুঁচকে বলল, আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমি কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এত নিরীহ শাস্তি হবে না। ইয়াশা কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর অত্যন্ত সংযত কণ্ঠে বলল, আমি সত্যিই বুঝতে পারছি না। রুহানি তাচ্ছিল্যের হাসি হেসে, তাহলে শুনে রাখো, শেহতাজ আমার হবু স্বামী। ছোটবেলা থেকেই সবাই জানে আমাদের বিয়ে হবে, তাই ওর আশেপাশে ঘোরাঘুরি করার কোনো দরকার নেই। ইয়াশার চোখে ক্ষণিকের জন্য এক অদ্ভুত নিস্পৃহতা খেলে গেল। অতীতের অসংখ্য দহন যেন মুহূর্তের জন্য তার অন্তর্লোকে জেগে উঠেও পুনরায় স্তব্ধ হয়ে গেল। সে শান্ত স্বরে বলল, আমি কারো আশেপাশে ঘুরি না ম্যাডাম। আমি শুধু আমার কাজ করি। রুহানি ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, ব্যঙ্গ করে বলল, সব মেয়েই প্রথমে এই কথাই বলে, কিন্তু আজ সকাল থেকে দেখছি শ্বেতাজি তোমার পেছনে ঘুরছে। ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। এ আশা বিরক্ত বোধ করছে এই মুহূর্তে এই মেয়ের ছ্যাঁচড়ামি দেখে। নিজেরও হবু স্বামীকে সংযত রাখতে পারে না, আবার অন্য একজনকে সতর্কবাণী শোনাতে এসেছে। সকালে মেলা কাপড়গুলো দড়ি থেকে তুলে দরজা থেকে অগ্রসর হতে হতে রুহানির উদ্দেশ্যে বলল ইয়াশা, আমার কাজ আছে ম্যাডাম। বলেও আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। রুহানির মুখমণ্ডল মুহূর্তেই ক্রোধে বিকৃত হয়ে উঠল। তাকে উপেক্ষা করার দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি, কিন্তু সামান্য একজন কাজের মেয়ে হয়ে ছুটে গিয়ে এক ঝটকায় ইয়াশার হাত থেকে কাপড়ের স্তূপটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল রুহানি। সুতি আর সিল্কের ধোয়া কাপড়গুলো মুহূর্তেই ছাদের ধুলোবালিতে মাখামাখি হয়ে গেল। চমকে উঠে দাঁড়ালো সে। তার শান্ত চোখের মণি দুটো অবচেতনেই কিঞ্চিত সংকুচিত হলো। আপনার সমস্যা কি ম্যাডাম? রুহানি দাঁতে দাঁত চেপে তর্জনী উঁচিয়ে ইয়াশার মুখের সামনে দোলাতে দোলাতে বলল, আমার সমস্যা তুই। এত বড় সাহস তোর! আমি কথা বলছি আর তুই আমাকে অবহেলা করে চলে যাচ্ছিস। নিজের যোগ্যতা ভুলে গেছিস তাই না? ইয়াশা মাটির দিকে তাকালো। ধুলোয় লুটোপুটি খাওয়া কাপড়গুলোর দিকে চেয়ে তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কত কষ্ট করে সকাল থেকে লতা বেগমের হুকুমে এই ভারী কাপড়গুলো কেচেছিল সে। তীব্র মানসিক যন্ত্রণার মাঝেও সে নিজেকে সংযত রাখল। নিচু হয়ে কাপড়গুলো তুলতে তুলতে শান্ত ধারালো গলায় বলল,
আমি আমার যোগ্যতা খুব ভালো করেই জানি ম্যাডাম, আর আপনার সাথে তর্ক করার সময় আমার নেই। তর্ক করার সময় নেই? নাকি ভেতরে ভেতরে অন্য কোনো ফোন দিয়ে আটছিস? রুহানি ইয়াশা চুলের মুঠি ধরার জন্য হাত বাড়াতেই পেছন থেকে একটা বজ্রকঠিন কণ্ঠস্বর পুরো ছাদ কাঁপিয়ে প্রতিধ্বনিত হলো, রুহানি! চমকে উঠে হাত নামিয়ে নিল রুহানি। দরজার মুখে দাঁড়িয়ে আছে শেহতাজ। ক্রোধে পুরুষটার লালচে ফর্সা মুখবিবর রক্তাভ বর্ণ ধারণ করেছে। কপালে জেগে উঠেছে ক্রুদ্ধ শিরা। কয়েক কদম এগিয়ে এসে এ আশার সামনে আড়াল হয়ে দাঁড়ালো। শেহতাজের এই সুরক্ষামূলক অবস্থান দেখে রুহানির আক্রোশ যেন শতগুণ বেড়ে গেল। শেহতাজ, তুমি এই মেয়েটার জন্য এখানে এসেছো? ও তোমাকে কোনো জাদুটোনা করেছে? শেহতাজ চরম বিরক্তিতে নিজের চশমাটা নাকের ওপর ঠিক করে নিল। ক্রোধান্বিত প্রজ্বলিত হয়ে উঠেছে বাদামি বর্ণের মণিদয়। গুরু গম্ভীর কণ্ঠে বলল, রুহানি, নিজের মুখ সামলাও। তুমি যা করছো তা সস্তা নোংরামি ছাড়া আর কিছুই না। এক্ষুনি এখান থেকে যাও। আমি যাব না। তুমি আমার হবু স্বামী শেহতাজ, আর তুমি এই সামান্য কাজের মেয়ের পেছনে ঘুরঘুর করছো। ওর দিকে এভাবে তাকিয়ে থেকো না তুমি। ফুপিকে আমি সব বলবো। শেহতাজ এক পলক পেছনের দিকে তাকালো। ইয়াশা ততক্ষণে ধুলোমাখা কাপড়গুলো কুড়িয়ে নিয়ে একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। মেয়েটা যেন কোনো পুতুল, মুখশ্রীতে না আছে কোনো অভিব্যক্তি, না আছে বিরক্তি, একদম অনুভূতি শূন্য। ঘাড় ঘুরিয়ে রুহানির দিকে যে গম্ভীর কণ্ঠে বলল, কাকে কি বলবে তা তোমার ব্যাপার। আর একটা কথা পরিষ্কার শুনে রাখো, কাকে বিয়ে করব আর কাকে করব না তা আমি ঠিক করব। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। এখন মুখ বন্ধ করে নিচে যাও। শেহতাজের মুখের ওপর এমন প্রত্যাখ্যান রুহানি আশা করেনি। অপমানে তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল। লম্বা পদক্ষেপে ধূপধাপ শব্দ তুলে নিচে নেমে গেল। রুহানির পদধ্বনি সিঁড়ির অন্ধকারে বিলীন হতে ছাদের ওপর নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। বাতাসে কেবল তারে ঝোলানো বাকি কাপড়গুলোর ওড়াউড়ি শব্দ। শেহতাজ ধীর পায়ে ইয়াশার দিকে এগিয়ে গেল। তার দুহাত অপরাধ বোধে কাঁপছে। ইয়াশার গালের দিকে তাকাতেই গতকালের সেই লালচে দাগটা এখনও যেন তার চোখে ভাসল। শেহতাজ কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি নিবদ্ধ ইয়াশার দিকে। মেয়েটি মাথা নিচু করে ধুলো লেগে যাওয়া কাপড়গুলোর একে একে ঝাড়ছে, যেন কিছুই ঘটেনি। অথচ তার আঙ্গুলের সূক্ষ্ম কম্পন বলে দিচ্ছে অন্তর্লোকে প্রবল ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। গভীর নিঃশ্বাস ফেলে বলল, ইয়াশা, আমি সত্যিই লজ্জিত। রুহানির ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ইয়াশা কোনো উত্তর দিল না। কাপড়ের ভাঁজ ঠিক করতেই ব্যস্ত রইল। আমার জন্য তোমাকে বারবার অপমান সহ্য করতে হচ্ছে। কাল আমি ভুল করেছি, আর এখন রুহানি। ইয়াশা কাপড়গুলো বুকে চেপে ধরে নির্লিপ্ত গলায় বলল, ক্ষমা চাওয়ার দরকার নেই স্যার। আপনাদের মতো বড়লোকদের রাগ আর ভালোবাসা দুটোই বড্ড সস্তা। গরিবের গায়ে হাত তোলা বা তাদের অপমান করাটা আপনাদের অধিকারের মধ্যেই পড়ে। কথাটা বলেই ইয়াশার কোনো উত্তরের অপেক্ষা না করে শেহতাজকে পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে গেল। শেহতাজ ইজেলের স্তব্ধ কাঠের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে মোচড় দিয়ে উঠল। কেন এই সামান্য মেয়েটার প্রতি প্রতিটা অবহেলা তার হৃদয় তীরের মতো বিচ্ছে? সেই উত্তর খুঁজে পেল না শেহতাজ। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, যেন মেয়েটার ক্ষমা না পেলেও নিঃশ্বাস আটকে মারা যাবে। কিয়ৎকাল পর নিচে আসতেই দেখল সোফায় আসীন লতা রেহমানের মুখমণ্ডল মেঘাচ্ছন্ন, আর তার পাশে অশ্রুসিক্ত নয়নে ফুপিয়ে ফুপিয়ে নিজের অপমানের খতিয়ান পেশ করছে রুহানি। শেহতাজের পদধ্বনি কর্ণগোচর হতেই লতা বেগম তীক্ষ্ণ কঠোর দৃষ্টি নিক্ষেপ করলেন জ্যেষ্ঠ পুত্রের দিকে। তাইব, এসব কি শুনছি আমি? মায়ের কণ্ঠে সেই চেনা আধিপত্য আজ শেহতাজের কান পর্যন্ত পৌঁছালেও তার হৃদয়ে কোনো আলোড়ন সৃষ্টি করতে পারল না। সে ধীর পায়ে এসে রুহানির মুখোমুখি দাঁড়ালো। চোখ থেকে চশমাটা খুলে হাতের মুঠে শক্ত করে চেপে ধরে অত্যন্ত সংযত শীতল কণ্ঠে বলল, রুহানি যা বলেছে তার কতটুকু সত্য আর কতটুকু তার কাল্পনিক আক্রোশ তা বোধহয় তোমার বুঝতে বাকি নেই আম্মু। লতা বেগম সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। কর্কশ গলায় বললেন, মুখ সামলে কথা বলো তাই। রুহানি এবারের হবু বউ, রেহমান পরিবারের আভিজাত্যের অংশ, আর তুই একটা সামান্য পরিচয়হীন কাজের মেয়ের জন্য নিজের বংশের মেয়েকে অপমান করলি।
ওই মেয়ের এত বড় সাহস কী করে হয় যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই ভাইজির সাথে মুখে মুখে তর্ক করে? সেহতাজ অবাক হলো ভীষণ। তার মা এমন কবে থেকে হয়ে গেল? সেহতাজের জানা মতে মানুষটা কখনো এমনভাবে অহংকার দেখাননি। বিস্ময়ের সূক্ষ্ম রেখা ধীরে ধীরে তার চোয়ালে কঠোরতা হয়ে জমাট বাঁধল, যেন বহুদিনের পরিচিত এক মানুষকে হঠাৎ সম্পূর্ণ অপরিচিত রূপে আবিষ্কার করেছে। মেয়ে হয়ে আরেকজন মেয়ের প্রতি এই অবমাননাকর শব্দগুলো শেহজাদের চিত্তকে ক্ষুব্ধ করে তুলল। তার স্মৃতিতে লতা বেগম ছিলেন সংযমী, মার্জিত, ব্যক্তিত্বময় এক নারী, যিনি কখনো মানুষের অর্থ সম্পদ দিয়ে মূল্যায়ন করতেন না। অথচ আজ তার কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দে শ্রেণী বৈষম্যের বিষাক্ত অহংকার স্পষ্ট। দৃঢ় স্বরে বলল, আম্মু, রুহানি তোমার ভাইজি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেই বাড়ির একজন কর্মচারীকে যা ইচ্ছে তাই বলবে। অপরাধ ইয়াশা করেনি, করেছে রুহানি। সে ছাদ অব্দি গিয়ে ইয়াশাকে হেনস্থা করেছে, তার কষ্টের কাজ নষ্ট করেছে। আত্মমর্যাদা সবারই সমান আম্মু। ছেলেটার অকার্য যুক্তি শুনিয়ে আরও উত্তেজিত হয়ে উঠলেন। তার নাসিকারন্ধ্র ক্রোধে স্ফীত হলো। উত্তেজিত হয়ে বললেন, তুমি একটা উচ্ছিষ্ট মেয়ের পক্ষ নিয়ে মায়ের সাথে তর্ক করছো? তোমার বাবাকে দয়া করে এই বাড়িতে রেখেছেন বলেই কেউ মাথায় চড়ে বসবে? আজই, এই মুহূর্তে আমি এই আপদকে এই বাড়ি থেকে দূর করব। ঠিক তখনই কিচেনের ওপাশ থেকে শুকনো কাপড়ের ঝুড়িটা হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ইয়াশা। লতা বেগমের এই উচ্চ কণ্ঠের ঘোষণা তার কর্ণগোচর হলেও তার মুখমণ্ডলে বিন্দুমাত্র ভীতি কিংবা অনুশোচনার রেখা ফুটে উঠল না। ধীর পায়ে এগিয়ে এসে ঝুড়িটা জায়গা মতো রেখে লতা বেগমের দিকে চেয়ে অত্যন্ত বিনীত কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করে তাড়িয়ে দিতে হবে না ম্যাডাম, আমি নিজেই এই কাজ ছেড়ে দিচ্ছি। যেখানে মানুষের শ্রমের চেয়ে তার দারিদ্র্যকে বেশি উপহাস করা হয়, সেখানে কাজ করার মানসিকতা আমার নেই। পতিতাপাড়ায় থাকা সাধারণ একটা মেয়ের মুখে এহেন বড় বড় কথা শুনে ভীষণ বিরক্তি অনুভব করলেন লতা বেগম। অযাচিত কোনো এক কারণে মেয়েটার চলে যাওয়ার সিদ্ধান্ত পছন্দ হলো না শেহতাজের। বক্ষপটে অজানা কারণে চাপ অনুভব করল। একদম এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে জানালো, ইয়াশা, তুমি কোথাও যাবে না। ভুল যার শাস্তি তারই হওয়া উচিত। ঘৃণা হলো মানুষটার মানবতা আর সহানুভূতি দেখে। নিজের প্রতিও বেজায় বিরক্তি অনুভব করলো ইয়াশা। কালকে থাপ্পড় মারার পরেও এই বাড়িতে আসা উচিত হয়নি তার, কিন্তু কি করার, সে একা হলে কখনো ফিরে আসতো না। শান্ত স্বরে বলল, আপনার এই দয়াটুকু নিজের কাছেই রাখুন স্যার। গতকাল আপনার হাতে আঘাত সয়েছি কারণ আমার সন্তানের পেটের দায় ছিল। আজ আপনার হবু বউয়ের ঘরের কলহ নিজের ঘাড়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি চললাম। সন্তান কথাটার অর্থ বুঝল না সেতাজ। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে জীর্ণ সুতি শাড়ির আঁচলটা শক্ত করে গায়ে জড়িয়ে প্রধান ফটকের দিকে অগ্রসর হলো ইয়াশা। সেতাজ থামাতে চাইল, কিন্তু দ্বিধান্বিত পদযুগল সাথ দিল না তার। ইয়াশা, দাঁড়াও। অকস্মাৎ ভেসে আসা পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠে থমকে যায় ইয়াশা। তবে সে পেছনে ফিরে চাইল না। প্রধান ফটকের চৌকাঠের ওপর নিশ্চল দাঁড়িয়ে রইল। কণ্ঠস্বরটি শেহতাজের নয়, বরং ড্রয়িং রুমের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা প্রবীণ গৃহকর্তা নীল রেহমানের। নীল রেহমান ধীরে কিন্তু দৃঢ় পদক্ষেপে ইয়াশার নিকটে এসে দাঁড়ালেন। স্বামীকে দেখে হতাশ হলেন লতা বেগম। ভেবেছিলেন মানুষটা জানার পূর্বেই এই আপদকে এই বাড়ি থেকে তাড়াবেন, কিন্তু তা আর হলো না। ঈশা মা, শাপলার কথা রাখতে এই বাড়িতে তোকে আমি এনেছিলাম, তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য এভাবে উঠে পড়ে লেগেছিস কেন তুই? নতমস্তকে দাঁড়িয়ে রইল ইয়াশা। মানুষটার প্রতি সে কৃতজ্ঞ, তার উপর এই মানুষটার যে ঋণের বোঝা রয়েছে তা কখনো পরিশোধ করা সম্ভব নয়। শাপলা নামটা কানে যেতেই ক্রোধে কেঁপে উঠলেন লতা বেগম। হ্যাঁ, সেই ইয়াশাকে ঘৃণা করে, এই শাপলা মহিলার জন্যই ঘৃণা করে। কোনো নারী স্বামীর প্রথম প্রেমিকাকে সহ্য করতে পারে, কিন্তু সন্তানের সম্মুখে অতীত প্রকাশ করলেন না। তীব্র আক্রোশে এবং ক্ষোভে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে কটকট শব্দে ড্রয়িং রুম ত্যাগ করে নিজের ঘরের দিকে চলে গেলেন। রুহানিও ফুপের এই আকস্মিক প্রস্থান দেখে আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না।
সেও লতা বেগমের পেছন পেছন দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নীল রেহমানের দৃষ্টি নিবদ্ধ রইল এই আশার অবনত মস্তকের ওপর। কণ্ঠে তিনি বললেন, মাথা তুলে দাঁড়া মা। অপরাধ না করেও এভাবে মাথা নিচু করে থাকার অভ্যাস করিস না। ধীরে ধীরে মুখ তুললই আশা, নিষ্প্রভ দুটি নয়ন। তবু সে দৃষ্টিতে আত্মসম্মানের দীপ্তি এতটুকু ম্লান হয়নি। আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার, কিন্তু এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না। নীল রহমান দীর্ঘশ্বাস ফেললেন। সম্ভব না? নাকি থাকতে চাইছিস না? থাকতে চাইছি না স্যার, দয়া করে আমাকে যেতে দিন। নীল রহমান প্রত্যুত্তরে কি বলবেন খুঁজে পেলেন না। সেহতাজ বেশ অনুতপ্ত। মেয়েটা ওর কারণে নিজের কাজের স্থান ছেড়ে চলে যাচ্ছে, বিষয়টা মোটেও ভালো লাগছে না তার। নীল রহমান ইয়াসার দিকে তাকিয়ে এক গভীর ও ক্লান্ত দীর্ঘশ্বাস ফেললেন। তার চুলে পাক ধরেছে, কিন্তু চোখে সেই পুরনো তীক্ষ্ণতা আর গভীরতা এখনও কমেনি। ইয়াসার জেদ আর আত্মমর্যাদার সামনে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ইয়াসা মাথায় হাত রেখে বললেন, কোনো দরকার হলে আমাকে অবশ্যই জানাবি। ইয়াসা ধীর কণ্ঠে বলল, আপনার এই ঋণ আমি এ জীবনে শোধ করতে পারবো না বড় সাহেব। এখন আসি। ইয়াসা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। জীর্ণ সুতি শাড়ির আঁচলটা শক্ত করে গায়ের সাথে পেঁচিয়ে সে প্রধান ফটকের বাইরে পা রাখল। সেহতাজ অসহায় দৃষ্টিতে চেয়ে রইল রমণীর প্রস্থান পানে। মেয়েটার চলে যাওয়া পছন্দ হচ্ছে না তার, কিন্তু ইয়াসার চিন্তা শিক্ষণ মস্তিষ্কে জায়গা করে রাখতে পারল না তার। অকস্মাৎ দৃষ্টি কেড়ে নিল পকেটে কেঁপে ওঠা ফোনটা। পকেট থেকে কাঁপতে থাকা ফোনটা বের করতেই স্ক্রিনে ভেসে উঠল প্রিয় বন্ধু জায়ানের নাম। শ্বেতাজ একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে রিসিভ করল। তার গলার আওয়াজে স্পষ্ট এক ক্লান্তির ছাপ। হ্যালো জায়ান। ওপাশ থেকে জায়ানের উত্তেজিত এবং বেশ চনমনে গলা ভেসে এলো। কী রে শ্বেতাজ, তোকে সেই সকাল থেকে ফোন করার চেষ্টা করছি, তুই কি কোনো প্যারাডক্সের সমাধান খুঁজছিলি নাকি? ফোনই ধরছিস না। শ্বেতাজ ড্রয়িং রুমের একটা বড় সোফায় ধপ করে বসে পড়ল। তার চোখ দুটি তখনও প্রধান ফটকের দিকে নিবদ্ধ, যেখান দিয়ে একটু আগেই ইয়াসা চলে গেছে। সে নিচু স্বরে বলল, এমনি একটু ঝামেলার মধ্যে ছিলাম। কিছু বলবি? ব্যগ্র কণ্ঠে বলল জায়ান, হ্যাঁ, তুই জানতে চেয়েছিলি না? বলেছিলি যে ওই গ্রামে সেদিন রাতে তোর বিয়ে হয়েছিল কিনা। শ্বেতাজের হাতের মুঠোয় থাকা ফোনটা কেঁপে উঠল। ভ্রুযুগল এক অজানা আশঙ্কায় কুঁচকে যায়। হেলান দিয়ে থাকা পিঠটা সোজা করে বসল সে। ফিসফিসে গলায় বলল, বিয়ে কি হয়েছিল? রে দোস্ত, দুনিয়ার একমাত্র দুর্লভ প্রাণী তুই যে 5 বছর ধরে বিবাহিত, কিন্তু সে নিজেই জানে না। হতাশায় ফোঁস করে উঠল শ্বেতাজ। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এমন উত্তর আসবে জানত, তবুও আশা করেছিল যেন বিয়ে হয়নি এমন সংবাদ আসে। শ্বেতাজকে নিশ্চুপ দেখে জায়ান বলল, দেখ, মেয়ের ছবি আর অ্যাড্রেস দিয়েছি মেসেঞ্জারে, বলেই কেটে দিল। লাইন কেটে যাওয়ার সামান্যক্ষণ পরেই টুং করে মেসেজ আসে শ্বেতাজের ফোনে। ইনবক্সে প্রবেশ করতেই জায়ানের আইডিতে ভেসে উঠল দুটো ফাইল, একটাই ছবি আর একটাই ঠিকানা দিয়েছে। সে সরাসরি দ্বিতীয় ফাইলটি খুলল। স্ক্রিন জুড়ে ভেসে উঠল একটি ঠিকানা। ঠিকানাটা পড়ার সঙ্গে সঙ্গেই বাদামি বর্ণের মণিদয় বিস্ময় প্রসারিত হয়ে গেল। নবাবগঞ্জ, পূর্বপাড়া, শাপলা কলোনি। ঠোঁটের কোণে একরাশ অবিশ্বাস জমাট বাঁধল। আপন মনে বিড়বিড়িয়ে বলল, এটা তো খুব দূরে নয়। পরক্ষণে আর এক মুহূর্ত দেরি করল না। সে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে খুঁজে পেতেই হবে আর ডিভোর্স দিতে হবে, কারণ সে শুধুই তার অস্তিত্বহীন নীলাম্বরীকে ভালোবাসে। যদি ওর ভাগ্য নীলাম্বরী না থাকে, তাহলে মায়ের পছন্দেই বিয়ে করবে। বাড়ি বাড়ি কাজ খুঁজতে যেয়ে আজ বাড়ি ফিরতে রাত হয়ে গেছে ইয়াসার। এই এলাকায় খুব একটা কাজের লোক লাগে না, খুব জোর রান্নাবান্না করার জন্য বুয়া নেওয়া হয়। রেহমান বাড়ির মতো কাজের জায়গা পাওয়া বেশ অসম্ভব। সকাল থেকে একের পর এক বাড়ির দরজায় কড়া নেড়েছে সে। কোথাও প্রয়োজন নেই, কোথাও ইতিমধ্যেই কাজের মানুষ রয়েছে, আবার কোথাও তার মুখের দিকে একবার তাকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। অদৃষ্ট যেন ক্রমাগত তার সহনশীলতার পরীক্ষা নিয়েই চলেছে। পশ্চিম আকাশের শেষ রক্তিম আভাটুকু বহু আগেই বিলীন হয়েছে কালচে অন্ধকারের অতলে।
শহরের কোলাহল এই অঞ্চল পর্যন্ত এসে পৌঁছায় না। এখানে রাত নামে এক ভিন্ন নীরবতায়। সরু গলির দুপাশে টিনের চালওয়ালা ছোট ছোট ঘর, কোথাও আধভাঙ্গা ইটের দেওয়াল, কোথাও নর্দমার গন্ধ মিশে আছে স্যাঁতস্যাঁতে বাতাসে। দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসছে এশার নামাজ, শেষে কোরআন তেলাওয়াতের ক্ষীণ সুর, আর মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ শব্দ নিস্তব্ধতাকে বিদীর্ণ করে আবার মিলিয়ে যাচ্ছে। হাতঘড়িতে সময় ৮টা ২৫। হাতে টাকা না থাকা সত্ত্বেও ছেলের জন্য খেলনা গাড়ি মুখ এনেছে ইয়াশা। কিছুদিন ধরেই তিয়াশা বায়না করছিল গাড়ির জন্য। প্রথমে ভেবেছিল থাক, খেলনা না দিলেও হবে, এই মাসটা চলে যাবে এই টাকাটা দিয়ে। কিন্তু পরক্ষণেই ছেলের অন্য বাচ্চাদের খেলনার দিকে চেয়ে থাকা সেই দৃষ্টি মনে পড়ে যায়। গত কয়েকদিন ধরে পাশের রূপার খেলনার গাড়ির দিকে কি গভীর মুগ্ধতায় তাকিয়ে থাকতো সে। ছোট্ট দুহাত বাড়িয়ে ধরতে চাইতো, আবার মুহূর্তেই হাত গুটিয়ে নিত। অন্যের জিনিসে হাত দেওয়া যে ভালো নয়, এই শিক্ষাটুকু বয়সের তুলনায় অনেক আগেই রপ্ত করে ফেলেছে তার ছেলে। ছেলের মুখের এক চিলতে হাসির কাছে এই ত্যাগটুকু তার কাছে তুচ্ছ। খেলনার প্যাকেটটা বুকে আরো শক্ত। আজ দেরি করে যাওয়ার জন্য নিশ্চিত শাপলা আম্মার হাত থেকে আজ আর তার রক্ষা থাকবে না। ভাবতে ভাবতে অত্যন্ত দ্রুত এগোনো সত্ত্বেও ক্রমশ গতি বাড়াতে থাকে ইয়াশা। শাপলা কলোনি যেতে বেশ কয়েকটা গলি পেরোনো লাগে। গলিগুলো চাপা আর সংকীর্ণ। আশেপাশে তেমন কোনো বসতি নেই, থাকবেই বা কেন? নিষিদ্ধ পল্লী রাস্তা বলে কথা। সভ্য মানুষ কি আর এখানে বসতি করে? হঠাৎ ইয়াশার অনুভব হলো কেউ তার পিছু নিচ্ছে। পদযুগল আপন গতিতে চললেও অন্তর্লোকে এক অজ্ঞাত আশঙ্কা ধীরে ধীরে বিস্তার লাভ করলো। প্রথমে সে ভাবল হয়তো নিছকই মনের ভ্রম। রাতের নিস্তব্ধতায় নিজের পদধ্বনিও অনেক সময় অপরিচিত বলে প্রতিভাত হয়। কিন্তু কয়েক কদম এগোতেই সেই ধারণা ভ্রান্ত প্রমাণিত হলো। তার পদক্ষেপ যত দ্রুত হচ্ছে, পেছনের পদধ্বনিও যেন ঠিক ততটাই দ্রুত হয়ে উঠছে। বুকের ভেতর হৃদস্পন্দন দ্রুততর হলেও মুখমণ্ডলে তার কোনো ছাপ পড়ল না। প্রতিকূলতার সঙ্গে দীর্ঘদিনের সহাবস্থান মানুষকে ভয় গোপন করার এক বিরল শিক্ষা দেয়। সেই শিক্ষাই আজ তাকে বাহ্যিকভাবে স্থির থাকতে সাহায্য করছে। দূরের আধো অন্ধকারে একটা দীর্ঘদেহী অভয় এগিয়ে আসছে। গলির ভাঙাচোরা বৈদ্যুতিক বাতির ম্লান আলো বারবার লোকটার শরীর ছুঁয়ে আবারও হারিয়ে যাচ্ছে অন্ধকারে। মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু ছায়ামূর্তিটা এক অদ্ভুত স্থিরতায় তার পথ অনুসরণ করে চলেছে। এই আশা মুহূর্তেই মুখ ফিরিয়ে নিল। খেলনার প্যাকেটটা আরো শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে প্রায় দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সে। এখন তার একমাত্র লক্ষ্য যত দ্রুত সম্ভব শাপলা কলোনিতে পৌঁছানো। কিন্তু নিয়তি যেন আজও তার জন্য অন্য এক অধ্যায় লিখে রেখেছে। পেছনের পদধ্বনি ক্রমশ কাছে আসতে লাগলো। নিস্তব্ধ গলির প্রতিটি ইট যেন সেই শব্দের প্রতিধ্বনি ফিরিয়ে দিচ্ছে। ইয়াশা এবার আর নিজেকে সংযত রাখতে পারল না। প্রায় দৌড়ের ভঙ্গিতে এগিয়ে যেতে লাগলো। পেছন থেকে বজ্রগতিতে এগিয়ে এলো ছায়ামূর্তিটি। কিছু বোঝার আগেই শক্ত এক হাত ইয়াশার কবজি চেপে ধরল। আকস্মিক টানে তার শরীর ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে পড়ল। হাতে ধরা খেলনার প্যাকেটটা ছিটকে মাটিতে পড়ে কয়েক হাত গড়িয়ে গেল। এক মুহূর্তে শরীরে সমস্ত রক্ত যেন হিম হয়ে এলো। ইয়াশা ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু অপর পক্ষের মুঠি দৃঢ় থাকায় সক্ষম হলো না। মুখ ফিরে চাইতেই চমকে উঠল ইয়াশা। জায়ান, আপনি? লোকটাকে ইয়াশা চেনে। যখন অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রাম থেকে পালিয়ে এসেছিল সেদিন এই লোকটা তাকে অনেকভাবে সাহায্য করেছে। বিস্ময়ে তার কণ্ঠ কেঁপে উঠল। ভয়ের স্থানে মুহূর্তেই জায়গা করে নিল গভীর হতবাক অনুভূতি। সামনের মানুষটা তড়িঘড়ি করে তার কবজির ওপর থেকে হাত সরিয়ে নিল। হাঁপাচ্ছে সে। দীর্ঘ পথ দ্রুত অতিক্রম করে আসার ক্লান্তির ছাপ স্পষ্ট মুখমণ্ডলে। কপাল বেয়ে ঘামের বিন্দুগুলো গড়িয়ে পড়ছে। সরি, খুব সরি, এভাবে ধরতে চাইনি। অপরাধ বোধে জড়ানো কণ্ঠে বলল জায়ান। আমি অনেকক্ষণ ধরেই তোমাকে ডাকছিলাম, তুমি শুনতে পাচ্ছিলেই না, তাই। বাকিটুকু বলা হলো না জায়ানের। এই আশা ধীরে ধীরে নিজের কবজিটা মালিশ করলো। লালচে দাগ ফুটে উঠেছে সেখানে, তবে লোকটার প্রতি তার বিন্দুমাত্র ক্ষোভ জন্মালো না। 4 বছর আগের সেই দুর্বিষহ রাতের কথা আজও তার স্মৃতিতে অম্লান। 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
দিশেহারা হয়ে অজানা শহরে এসে দাঁড়িয়েছিল। তখন অচেনা এই মানুষটি বিনিময়ে কিছু না চেয়ে তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। রক্তের প্রয়োজন হলে নিজের রক্ত দিয়েছিল, প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়েছিল, এমনকি কয়েকদিন আশ্রয়ের ব্যবস্থা করেছিল। পৃথিবীতে অচেনা মানুষের মধ্যেও যে মানবতা বেঁচে থাকে তার জীবন্ত প্রমাণ ছিল এই মানুষটি। সেই ঋণ আশা কোনোদিন ভুলতে পারবে না। সে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা খেলনার প্যাকেটটি তুলে নিল। সৌভাগ্যক্রমে কাগজটা সামান্য ছিল, ভেতরে খেলনাটার কোনো ক্ষতি হয়নি। প্যাকেটটা বুকে চেপে ধরে শান্ত গলায় বলল, আপনি এখানে এত রাতে? ওটা পরে বলছি, আগে বলো এত রাত হলো কেন? আসলে আমি কাজ ছেড়ে দিয়েছি, আগে যেখানে কাজ করতাম। অজানা এক কারণে চকচক করে উঠল জায়নের নয়নদ্বয়। অন্ধকার গলির ক্ষীণ আলোর নিচে তার মুখাবয়বে কোনো স্পষ্ট পরিবর্তন ধরা পড়ল না। গভীর স্বরে বলল, ছাড়লে কেন? ভালোই তো স্যালারি পেতে। আপনি জানলে অবাক হবেন, ওটাই আমার সেই হারানো স্বামীর বাড়ি। ইয়াশার কথা শুনে জায়নের ভ্রুযুগল ধীরে ধীরে কুঞ্চিত হলো, নয়নের মণি সামান্য প্রসারিত হলো। যেন সে ভীষণ বিস্মিত। কি, সত্যি লোকটার সঙ্গে কথা হয়েছে তোমার? সে কি তোমাকে চিনেছে? ইয়াশা তিক্ত এক হাসি হাসল। সেই হাসিতে আনন্দের লেশমাত্র নেই, আছে শুধু ভাগ্যে নির্মম পরিহাস। না, চিনতে পারিনি। 5 বছর অনেক লম্বা সময়, এক রাত বিছানায় টানা একটা মেয়েকে কেনই বা মনে রাখবে? জায়ান কয়েক মুহূর্ত নীরব হয়ে রইল। তার মুখাবয়বে গভীর সহানুভূতির ছাপ ফুটে উঠেছে। ধীর স্বরে বলল, এসব নিয়ে আর ভেবো না ইয়াশা। অতীত যত আঁকড়ে ধরবে তত কষ্ট পাবে। ইয়াশা প্রত্যুত্তরে মৃদু হাসল। জায়ান প্রসঙ্গটা বাড়ালো না, দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলতেই আমি আসছিলাম। কি কথা? তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। ইয়াশার চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলল, আমার জন্য? হ্যাঁ। কোথায়? একটা গুদামে। মালিক লোকটা আমার পরিচিত। হিসাব নিকাশের কিছু কাজ আর মালপত্র দেখাশোনা করার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার। বেতনও আগের চেয়ে ভালো। কিন্তু আমি তো মেয়ে। মেয়ে হলে কি ইস্যু? তুমি 10ম শ্রেণী পাশ করেছো, গণিতেও ভালো ছিলে, সমস্যা হবে না। ইয়াশা কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। ভাগ্যের অবিরাম আঘাতে বহু আগেই তার বিশ্বাস করার ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হয়েছে। তবু এই মানুষটির প্রতি এক অদৃশ্য আস্থা সে কখনো হারাতে পারেনি। 4 বছর আগে মৃত্যুর দুয়ার থেকে যে হাত তাকে ফিরিয়ে এনেছিল, সেই হাতের উপর সন্দেহ করার কোনো কারণ তার কাছে নেই। এখনই যেতে হবে। জান ক্ষীণ হাসল, বলল, হ্যাঁ, মালিক এখনো গুদামেই আছেন। আজই তোমাকে দেখিয়ে দিয়ে কাল থেকে কাজে যোগ দিতে পারবে। এমন সুযোগ বারবার আসে না। এই আশা সন্দিগ্ধ কণ্ঠে বলল, এত সহজে কেউ আমাকে কাজ দেবে? জায়ান আশ্বাসে সুরে উত্তর দিল, আমি কথা বলেছি। আমার পরিচিত মানুষ, তোমাকে দেখলেই বুঝবে তুমি সৎ। এক মুহূর্ত ইতস্তত করল ইয়াশা। তারপর বুকে চেপে ধরা খেলনার প্যাকেটটার দিকে একবার তাকিয়ে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো, ঠিক আছে চলুন। জায়ানের ঠোঁটের কোণে এক অতি সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল, এতটাই ক্ষণস্থায়ী যে অন্ধকার গলির ম্লান আলো তাকে স্পষ্ট করে ধরতে পারল না। সে সামনে হাঁটতে শুরু করলো। ইয়াশাও নিঃশব্দে তার পিছু নিল। ক্রমশ জনমানবহীন হতে লাগলো পথ। ভাঙাচোরা ইটের রাস্তা পেরিয়ে তারা পৌঁছালো শহরের এক নির্জন শিল্পাঞ্চলের প্রান্তভাগে। চারিদিকে সারি সারি পুরানো গুদাম ঘর, অধিকাংশই অন্ধকারে নিমজ্জিত। কোথাও মানুষের কণ্ঠস্বর নেই, নেই কোনো যানবাহনের শব্দ, শুধু দূরের কোনো টিনের চাল বাতাসে কেঁপে উঠে কর্কশ আওয়াজ তুলছে। ইয়াশার অন্তর্লোকে আবারও এক অকারণ অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। এখানে বড় বড় কয়েকটা গুদাম আছে, সেও জানে, কিন্তু বেশিরভাগই সন্ধ্যায় বন্ধ করে দেয়। এদিক দিয়ে তার বাড়িও সহজে যাওয়া যায়, মেইন রাস্তা দিয়ে আসলে। সে চারদিকে তাকিয়ে ধীর স্বরে বলল, এখানে তো কাউকে দেখছি না। যা নির্বিকার কণ্ঠে উত্তর দিল, সবাই কাজ শেষ করে চলে গেছে, মালিক শুধু ভেতরে আছেন। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল লোহার গেটটার দিকে ইঙ্গিত করল সে। গেটের গায়ে সময়ের ক্ষত চিহ্ন স্পষ্ট। বহুদিনের মরিচায় লাল হয়ে যাওয়া ধাতব পৃষ্ঠ, কোথাও কোথাও রং উঠে গেছে। চারপাশে এমন এক গাঢ় নিস্তবতা বিরাজ করছে, যেন শব্দ এখানে প্রবেশ করতে ভয় পায়। জায়ান এগিয়ে গিয়ে ভারী গেটটা ঠেলে খুলতেই কর্কশ শব্দে চারদিক কেঁপে উঠল। চলো। এই আশা একবার গভীর নিঃশ্বাস নিল। তারপর ছেলের খেলনার প্যাকেটটা আরো শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো।
সে ভেতরে ঢুকতেই জায়ানও পা রাখলো গুদামের অভ্যন্তরে। পরবর্তী মুহূর্তেই প্রচণ্ড শব্দে লোহার বিশাল দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। শব্দটা যেন বজ্রপাতের ন্যায় প্রতিধ্বনিত হয়ে সমগ্র গুদাম জুড়ে ছড়িয়ে পড়ল। আকস্মিক সেই বিকট শব্দে সমগ্র দেহ কেঁপে উঠল ইয়াসার। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্পন্দন ভুলে গেল। আতঙ্কে সে তড়িঘড়ি করে পেছন ফিরে তাকালো। গুদামের বিশাল লোহার দরজাটি ইতিমধ্যেই বন্ধ। বাইরে থেকে ভারী শিকল ফেলার কর্কশ শব্দ কানে এলো। এক নিমেষেই চারদিকের পরিবেশ বদলে গেল। কিছুক্ষণ আগেও যে স্থানটিকে সে নতুন কর্মস্থল ভেবে পা রেখেছিল, সেই স্থানে এখন তার কাছে অদৃশ্য কারাগার বলে প্রতিভাত হলো। ইয়াসার গলা শুকিয়ে এলো। দরজা বন্ধ হলো কেন? জায়ান কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। মুখে আর সেই সহানুভূতির মুখোশ নেই, দৃষ্টিতে নেই পরিচিত আন্তরিকতার ছায়া। বরং অন্ধকারের আবরণ ভেদ করে তার নয়নদেহে এক দুর্বোধ্য শীতল স্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। ইয়াসার অন্তরাত্মা হঠাৎই অশনি সংকেত অনুভব করল। মেরুদণ্ডবে শীতল স্রোত নেমে গেল। অবচেতনে সে দুপা পেছাতে চাইল, কিন্তু পায়ের গোড়ালি গিয়ে ঠেকল লোহার দরজায়। পালানোর পথ আর অবশিষ্ট নেই। সে কাঁপা কণ্ঠে আবার বলল, জায়ান, কি হচ্ছে এসব? জায়ান নির্বিকার কণ্ঠে বলল, এসু, আমি শেহতাজের বেস্ট ফ্রেন্ড। জানো তুমি, 5 বছর আগে আমি ছিলাম যে তোমাকে শেহতাজের ঘরে পাঠিয়েছিলাম। বজ্রাঘাতে বিদীর্ণ বৃক্ষের ন্যায় স্থবির হয়ে গেল ইয়াসা। না, এটা সত্যি হতে পারে না। যে মানুষটিকে সে 4 বছর ধরে নিজের জীবনের ত্রাণকর্তা বলে বিশ্বাস করেছে, যে মানুষটির প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করেছে অসংখ্যবার, সেই মানুষই যদি তার জীবনে সর্বনাশের নেপথ্য কারিগর হয়, তবে এতদিন সে কাকে বিশ্বাস করে বেঁচেছিল? তার হাত থেকে খেলনার প্যাকেটটি ধীরে ধীরে মেঝেতে পড়ে গেল। নানু, আম্মু আত্মে না কেন এখনো? তিয়াসের প্রশ্নে বিচলিত হলেন শাপলা বেগম। মেয়েটার তো কখনো এত রাত হয় না ফিরতে। ইয়াসা যতই ক্লান্ত থাকুক, যত রাতই হোক, তিয়াসকে একা রেখে সে কখনো দেরি করে না। আর যদি কোনো কারণে আটকে যায়, কারো না কারো ফোন থেকে অন্তত খবর পাঠানোর চেষ্টা করে। অথচ আজ রাত প্রায় 9টা ছুঁই ছুঁই, তবু মেয়েটার কোনো খোঁজ নেই। ছোট্ট ছেলেটা দরজার চৌকাঠে বসে আছে। দু চোখ বারবার গলির অন্ধকার পথটার দিকে ছুটে যাচ্ছে। কোলের ওপর রাখা ছোট্ট হাত দুটো অস্থির হয়ে একবার জোড়া লাগছে, আবার খুলে যাচ্ছে। শাপলা বেগমের বুকের ভেতর অজানা আশঙ্কা ধীরে ধীরে বিস্তার লাভ করতে লাগলো। মুখে অবশ্য সেই উৎকণ্ঠার ছায়া প্রকাশ করলেন না তিনি। শিশু মনের ভয় আরও বাড়িয়ে দিতে চান না। কিছু একটা ভেবে মৃদু হাসির ভান করে তিয়াসের মাথায় হাত বুলিয়ে বললেন, দাদু ভাই, চলো দেখে আসি রাস্তায় যে, তোমার বিস্কুটও কিনা দিমু। শাপলা বেগমের কথা শুনে তিয়াসের মুখে সামান্য হাসির আভাস ফুটে উঠল। বিস্কুটের নাম শুনে নয়, বরং এই ভেবে হয়তো রাস্তায় বেরোলেই তার আম্মুর সঙ্গে দেখা হয়ে যাবে। ছোট্ট আঙ্গুলগুলো শক্ত করে নানুর কুচকানো আঙ্গুল আঁকড়ে ধরল সে। শাপলা বেগম ঘরের ভেতর একবার চোখ বুলিয়ে নিলেন। মিটমিট করে জ্বলতে থাকা কেরোসিনের বাতিটা নিভিয়ে দরজায় তালা লাগালেন না, শুধু ভেজিয়ে রাখলেন। ইয়াসা যদি এই সময় ফিরে আসে, যেন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা না করতে হয়। নিষিদ্ধ পল্লীর সরু গলিগুলো তখন প্রায় জনশূন্য। কোথাও দু একটি কক্ষে দরজার ফাঁক দিয়ে হলদে আলো বাইরে এসে পড়েছে, কোথাও আবার অন্ধকার গিলে নিয়েছে পুরো পথ। বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো ধোঁয়া, সস্তা আতরের গন্ধ আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। তিয়াস বারবার মাথা উঁচু করে চারদিকে তাকাচ্ছে। একদম রাস্তায় এসে বলল তিয়াস, কই আম্মু তো নাই। শাপলা বেগম মমতায় নাতির গাল স্পর্শ করে মৃদু স্বরে বললেন, আর একটু সামনে যাই দাদু ভাই, হয়তো তোর আম্মু আইতাছে। তিয়াস অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সম্মতি জানালো। ছোট্ট হাতটা আরও শক্ত করে নানুর হাত আঁকড়ে ধরল। দুজন ধীরে ধীরে এগিয়ে চললেন গলির শেষ প্রান্তের দিকে। রাত ততক্ষণে আরও গভীর হয়েছে। একের পর এক দোকানের শাটার নেমে গেছে। এদিকে রাস্তার বাতিগুলোর অনেকগুলোই নষ্ট। যেগুলো জ্বলছে সেগুলো আরও আলো বারবার কেঁপে উঠছে। সেই ম্লান আলোয় চারপাশের পরিবেশ আরও নির্জন, আরও বিষণ্ণ বলে মনে হচ্ছে। হঠাৎ তিয়াস থেমে গেল। রাস্তার ওই পারে দাঁড়ানো আইসক্রিমওয়ালার ভ্যানের দিকে ইশারা করলো, নানু আইসক্রিম।
ইয়াসা থাকলে এমন আবদার করার সাহস দেখাতো না সে। শাপলা বেগম নাতির দেখানো দিকটায় তাকালেন। ভ্যানওয়ালাটা দিনের শেষ বিক্রির আশায় অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ছোট্ট ঘণ্টাটা বাতাসে দুলে দুলে টুং টাং শব্দ তুলছে। তিয়াসের বড় বড় চোখ দুটো সেই রঙিন আইসক্রিমের ছবিগুলোর ওপর স্থির হয়ে আছে। বুকের ভেতর জমে থাকা উৎকণ্ঠার মাঝেও শাপলা বেগমের মুখে এক ফালি মলিন হাসি ফুটে উঠল। তিনি নরম কণ্ঠে বললেন, এই রাতে আইসক্রিম খাইলে ঠান্ডা লাগবো দাদু ভাই। আম্মু আইলে কইমু কাল কিনা দিবে। তিয়াস ঠোঁট ফুলিয়ে কিছুক্ষণ ভ্যানটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে করে বলল, আম্মু তো খালি পথে, তুমি কিনে দাও না। শাপলা বেগম নাতির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শিশুটার চোখে কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নেই, আছে শুধু নিষ্পাপ একটুখানি আবদার। বুকের ভেতর জমে থাকা অস্থিরতাকে আড়াল করে তিনি মৃদু হেসে বললেন, আচ্ছা চল, একটা 5 টাকার আইসক্রিম কিনা দেবো। তিয়াসের মুখখানি মুহূর্তেই প্রস্ফুটিত ফুলের মতো উজ্জ্বল হয়ে উঠল। সত্যি নানু? হ দাদু ভাই চল। ছোট্ট হাতটি আরো শক্ত করে নিজের কুঁচকে যাওয়া হাতে মুঠোবন্দি করলেন শাপলা বেগম। তারপর চারদিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে রাস্তার দিকে পা বাড়ালেন। রাত তখন আরো গভীর হয়েছে। দূরের আকাশে জমাট কালো মেঘ চাঁদের আলোকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। রাস্তার দুপাশ প্রায় নিস্তব্ধ। মাঝে মাঝে দূরে কোনো মোটরের শব্দ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে। শাপলা বেগম 1 পা 2 পা ধীরে ধীরে রাস্তার মাঝামাঝি এসে পৌঁছালেন। ঠিক সেই মুহূর্তেই দূরের বাঁক ঘুরে দুটি তীব্র সাদা হেডলাইট অন্ধকার চিরে ছুটে এলো। ইঞ্জিনের বিকট গর্জনে কেঁপে উঠল চারদিক। শাপলা বেগম চমকে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলেন কালো রঙের একটি প্রাইভেট কার উন্মত্ত গতিতে তাদের দিকেই ধেয়ে আসছে। সময়ের ব্যবধান তখন মাত্র কয়েকটি হৃদস্পন্দনের। হে আল্লাহ! আত্মচিৎকার করে তিনি প্রবল শক্তিতে ইতিহাসকে নিজের বুকের ভেতর টেনে নিলেন। 2 বাহু দিয়ে শিশুটির মাথা ঢেকে নিজের শরীরটাকেই ঢাল করে দাঁড়িয়ে গেলেন। বিকট এক সংঘর্ষে সমগ্র পরিবেশ কেঁপে উঠল। শাপলা বেগমের ক্ষীণ দেহ আকাশে ছিটকে উঠে কয়েক হাত দূরে গিয়ে আছড়ে পড়ল। তিয়াসও তার বুকের ভেতর থেকে ছিটকে গড়িয়ে পড়ল রাস্তার ওপর। হাতে ধরে থাকা ছোট্ট মাটির বোতলটা তার হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে ভেঙ্গে 2 টুকরো হয়ে গেল। চারদিক মুহূর্তে মানুষের আর্তচিৎকার ছড়িয়ে পড়ল, ধর ধর, গাড়িটা থামাও, আল্লাহ, মানুষ চাপা দিয়েছে। কিন্তু কালো গাড়িটি এক মুহূর্তের জন্য থামল না। আরো ভয়ঙ্কর গর্জন তুলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রাস্তার উপর রক্ত ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। শাপলা বেগম প্রবল যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মাথা তুললেন। সমস্ত শরীর যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তবুও কাপা হাতে তিনি হামাগুড়ি দিয়ে তিয়াসের দিকে এগোতে লাগলেন। দাদু ভাই! শুকিয়ে যাওয়া কণ্ঠে ডাকলেন তিনি। তিয়াস, ওঠ দাদু, নানুর দিকে তাকাও। কোনো উত্তর এলো না। ছোট্ট শিশুটি নিস্তব্ধ হয়ে পড়ে আছে। তার বুকের ভেতর খুব ক্ষীণভাবে ওঠানামা করছে শ্বাস। কপালের পাশে রক্তের সরু ধারা নেমে এসেছে। শাপলা বেগম কাঁপতে কাঁপতে তাকে নিজের বুকে টেনে নিলেন। আল্লাহ, আমার দাদু ভাইরে বাঁচাও! অশ্রু আর রক্ত একাকার হয়ে গেল তার মুখে। চারপাশে তখন লোকজন দৌড়ে এসে জড়ো হতে শুরু করেছে। সেহতাজের একটা ফুল আছে, সেটা জানার পূর্বেই বোধহয় সেহতাজের ফুল মূর্ছা গেল। সেহতাজ বাইক ছুটিয়ে গলির ভেতর দিয়ে চলছে অচেনা সেই নারীর উদ্দেশ্যে যার সঙ্গে সে বিবাহ নামক পবিত্র বন্ধনে নেশার ঘরে আবদ্ধ হয়েছিল, যাকে সেহতাজ চেনে পর্যন্ত না। আজ বিকেলে পাওয়া সেই সংবাদ তার বহু বছরের জমাট বাঁধা অতীতকে আবারও আলোড়িত করে তুলেছে। মেয়েটাকে খোঁজার বহু চেষ্টা করেছে, কিন্তু সেহতাজ কখনো সক্ষম হয়নি। শর্টকাট রাস্তা নিয়ে এগোলে সেহতাজ শাপলা কলোনির উদ্দেশ্যে। হঠাৎ মনে হলো আশেপাশে কোথাও কেউ অনবরত দরজায় বাড়ি দিচ্ছে। বাইকের গতি কমিয়ে চারপাশে দৃষ্টি বুলালো সেহতাজ। এই শিল্পাঞ্চলে রাত নামার পর সাধারণত কোনো মানুষের আনাগোনা থাকে না। অধিকাংশ গুদাম সন্ধ্যার আগেই তালাবদ্ধ হয়ে যায়। তাহলে এই সময়ে এমন মরিয়া শব্দ আসছে কোথা থেকে? কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করতেই তার চোখ গিয়ে থামলো ডান পাশের একটি পুরনো গুদাম ঘরের দিকে। আম্মা আর ছোট আব্বা পরকীয়া নামক নিষিদ্ধ প্রেমে জড়িয়েছিলেন 3 বছর আগে।
আব্বা একজন মাস্টার মানুষ ছিলেন, বাড়িতে তেমন একটা সময় দিতে পারতেন না। সকালবেলা ঘর থেকে বের হলে অনেক সময় গভীর সন্ধ্যা না নামা পর্যন্ত তার আর ফেরা হতো না। বিদ্যালয়ের দায়িত্ব, প্রাইভেট পড়ানো, ছাত্রছাত্রীদের খোঁজ খবর, সব মিলিয়ে সংসারের জন্য সময় বের করা তার পক্ষে দিন দিন কঠিন হয়ে উঠেছিল। সংসারের অভাব যেন তার সন্তানদের ভবিষ্যৎকে স্পর্শ করতে না পারে, সেই চেষ্টাতেই নিজের সমস্ত সময় শ্রম বিলিয়ে দিতেন তিনি। আর সেই শূন্য স্থানটুকুই ধীরে ধীরে পূরণ করতে শুরু করলেন ছোট আব্বা, অর্থাৎ আমার আব্বা আব্দুল কাদেরের আপন ছোট ভাই সৈফুল আল ইসলাম। বেকার মানুষ তিনি, স্থায়ী কোনো উপার্জন নেই, বয়স কম পেরোয়নি, তবুও বিয়ে করেননি। দিনের অধিকাংশ সময় আমাদের বাড়িতেই কাটতো তার। বাজার করা, ধান শুকানো, ক্ষেত খামারের খোঁজ নেওয়া, প্রয়োজন হলে ইয়াসাকে স্কুলে পৌঁছে দেওয়া, কিংবা কোনো জিনিস নষ্ট হলে তা মেরামত করা। সংসারের ছোট বড় প্রায় সব কাজই তিনি সামলাতেন। আমার আম্মা রওশনারা ছিলেন অপরূপা, রূপসী। সংসারের সমগ্র দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতেন। বাইরে থেকে দেখলে তাদের পরিবারটিকে ঈর্ষণীয় বলেই মনে হতো, কিন্তু চার দেওয়ালের আড়ালে বহুদিন ধরেই নীরবে জমছিল এক অদৃশ্য ফাটল। প্রথম দিকে কেউ কিছু টের পায়নি, দুজনের অতিরিক্ত কথাবার্তা, অকারণ চোখাচোখি, কিংবা সুযোগ পেলেই আলাদা কোথাও চলে যাওয়াকে সবাই স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে গোপন সম্পর্ক আরো গভীর হতে থাকে। 3 বছর ধরে লোকচক্ষুর আড়ালে চলতে থাকে তাদের সেই গোপন যোগাযোগ। একটি সম্পর্ক যা শুধু একটি সংসার নয়, একটি পরিবারের ভিত্তিকেই ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না। এক বিকেলে স্কুল থেকে স্বাভাবিক সময়ের অনেক আগেই বাড়ি ফিরে এসেছিলেন আব্বা। সেদিন শরীরটা ভালো ছিল না বলে প্রধান শিক্ষক তাকে ছুটি দিয়েছিলেন। তিনি জানতেন না, ভাগ্য যেন সেদিন তার জন্য এক নির্মম সত্যের পর্দা উন্মোচন করার অপেক্ষায় ছিল। বাড়ির প্রধান দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো স্ত্রী ঘুমিয়ে পড়েছেন, তাই ধৈর্য ধরে কয়েকবার দরজায় কড়া নাড়লেন। বাড়ির চারপাশে একবার দৃষ্টি বুলিয়ে নিলেন তিনি। চারিদিকে অস্বাভাবিক এক নিস্তব্ধতা। উঠোনে বাঁধা গাভীটা মাঝে মাঝে লেজ নেড়ে মাছি তাড়াচ্ছে। বাতাসে শুকাতে দেওয়া কাপড়গুলো মৃদু দুলছে। অথচ ঘরের ভেতর যেন কোনো মানুষের অস্তিত্বই নেই। আব্বা ধৈর্যহারা হলেন। উপায়ন্তর না দেখে তিনি মাটির নিচু পাঁচিল টপকে উঠোনে প্রবেশ করেন। দীর্ঘশ্বাস ফেলে আম্মার খোঁজে ঘরে প্রবেশ করতেই আব্বার সমগ্র দেহ যেন মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কক্ষের ভেতরে তারই সহধর্মিণী রওশন আর আপন ছোট ভাই এমন এক অপ্রীতিকর অবস্থায় দাঁড়িয়েছিলেন যা কোনো ভুল বোঝাবুঝির অবকাশ রাখে না। দুজনের মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে উঠল, যেন আচমকা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পড়েছেন। কয়েক সেকেন্ড কেউ একটি শব্দ উচ্চারণ করতে পারল না। ঘর জুড়ে নেমে এলো এক শ্বাসরুদ্ধকর নীরবতা। পরক্ষণেই বজ্র নিনাদের মতো গর্জে উঠলেন সাইফুল। সেই কণ্ঠে ছিল বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা, অপমান, ক্ষোভ আর অসীম হতাশার মিশেল। ছোট আব্বা কয়েক পা পিছিয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দই বেরোলো না। আব্বা আর নিজেকে সংযত রাখতে পারলেন না। ক্ষিপ্র পদক্ষেপে ছোট ভাই দিকে ঝাঁপিয়ে পড়লেন। ক্রোধে তার সমগ্র শরীর কাঁপছিল। দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ঘরে জিনিসপত্র একের পর এক এলোমেলো হয়ে মেঝেতে পড়ে ভাঙ্গার শব্দ তুলতে লাগলো। ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুল কাদের ঘরের এক কোণে ঠেস দিয়ে সাইফুলকে শক্তভাবে চেপে ধরলেন। আতঙ্কে সাইফুলের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। আব্বা চেঁচিয়ে বললেন, তোদের দুজনের নামে গ্রামে বিচার বসাবো আমি। এত বড় বিশ্বাসঘাতকতা করে পার পাবি না। তোদের দুইটারই বাইরে থেকে বাইর কইরা দিব। আমার টাকা খাইয়া পড়িয়া আমার পিঠে ছুরি মারলি। আমার মুখের সমস্ত রক্ত যেন মুহূর্তে শুকিয়ে গেল। এই ঘটনার পরিণতি কি হতে পারে তা কল্পনা করতেই তার বুকের ভেতর আতঙ্ক জমাট বাঁধতে লাগলো। কারণ আব্বার টাকা ছাড়া তো তাদের দুজনের কোনো গতি নেই। ছোট আব্বার নামে তো দাদা এক বিঘাও জমি দেয়নি। গজার শেষ আশ্রয়টুকু হারাতে হবে, এই আশঙ্কা মুহূর্তের মধ্যে তাকে দিশেহারা করে তুলল। ধস্তাধস্তি তখনও থামেনি। আম্মার চোখ হঠাৎ রান্নাঘরের দুয়ারের পাশে রাখা ধারালো রামদাটির ওপরে গিয়ে স্থির হলো। ভয়, আতঙ্ক আর দিশেহারার এক অন্ধ মুহূর্তে তিনি আর কোনো কিছু ভাবতে পারলেন না। কাঁপতে থাকা হাতে রামদাটি তুলে নিয়ে স্বামীকে থামানোর উদ্দেশ্যে তার দিকে ছুটে গেলেন। সাফিরে ছাড়েন কর্তা, না হলে ভালো হইব না।
কিন্তু আব্বা যেন কিছুই শুনলেন না। ক্রোধে অন্ধ হয়ে তিনি আরো শক্ত করে ছোট আব্বার জামার কলার চেপে ধরলেন। আজ তোদের একজনকেও ছাড়ব না। গ্রামের মানুষ জানবো তোরা কি বিশ্বাসঘাতকতা করেছিস। পেছন ফিরে স্ত্রীর হাতে রামদা দেখে ক্ষোভে রক্তাভ চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আব্বা, তুই আমারে ভয় দেখাস? এই লোকটার লাইগাই নিজের স্বামীর সামনে অস্ত্র ধরলি? আজই তোদের আসল চেহারা গ্রামের মানুষরে দেখামো। বলেই ছোট আব্বাকে ছেড়ে গ্রামের লোক ডাকার জন্য বের হতে উদ্যত হলেন। ঠিক তখনই আম্মা ডাকলেন, কর্তা যাইয়েন না, আমার কথা একবার শুনেন। কাঁপা কণ্ঠে মিনতি করেও কোনো সাড়া পেলেন না তিনি। আব্বা একবারও পেছনে ফিরে তাকালেন না। সেই মুহূর্তে ঘরের ভেতর এক আকস্মিক অঘটন ঘটে গেল। সবকিছু এত দ্রুত ঘটছিল যে পরবর্তী কয়েক মুহূর্ত যেন সময় স্থির হয়ে গেল। আব্বা বিস্ময়ে বড় বড় চোখে একবার আম্মার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল অবিশ্বাস, বেদনা আর অসীম হতাশার এক নিঃশব্দ প্রশ্ন, যার উত্তর আর কোনোদিন জানা হলো না। আম্মার হাত থেকে রামদাটি ঝনঝন শব্দে মাটিতে পড়ে গেল। আমার আব্বার দেহ ভেসে গেল টকটকে লাল রঙে। সেই নির্মম দৃশ্য দেখে আমার শ্বাস আটকে আসছিল। আমার আম্মা আব্বার মাথায় রামদা দিয়ে। ভয়ে চিৎকার দিতে পারলাম না। শুধু মাটি দেওয়ালের ভোঁকর দিয়ে দেখলাম আমার আব্বার ভেঙে পড়া দেহটা। তখন আমি মাত্র অষ্টম শ্রেণীর ছাত্রী। বিশ্বাসঘাতকতা কি, কিংবা মানুষের লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে, এসবের প্রকৃত অর্থ বোঝার বয়স তখনও হয়নি। কিন্তু সেই বিকেলে নিজের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো মুহূর্তের মধ্যেই আমার শৈশবকে ছিন্ন ভিন্ন করে দিল। আজও মনে পড়ে আব্বার বলা শেষ বাণী, তোমারে আমি ভীষণ ভালোবাসছিলাম বিবি, বহু সাধের ছিলা তুমি আমার। আব্বার লগে দাঙ্গা কইরা তোমারে আমার ঘরের কর্ত্রী বানাইছিলাম। আমার মহাব্বতে কোনো খাঁজ ছিল না। তবু যদি আমার কোনো দোষ থাকতো, কইতা, আমি বদলাইতাম। কিন্তু তুমি আমার বুকে এই বিশ্বাসঘাতকতার ছুরি মারলা। আল্লাহ তোমারে মাফ করুক। আমার মায়েরারে দেইখা রাইখো, সে তো তোমারও রক্ত। আমি আর পারলাম না বিবি। বাকিটুকু আর শেষ করতে পারলেন না তিনি। শব্দগুলো নিঃশব্দ দীর্ঘশ্বাসের মতো বাতাসে মিলিয়ে গেল। আর সেই অসমাপ্ত বাক্যের ভার আজও আমার বুকের ভেতর পাথরের মতো চেপে আছে। আজকে তারিখ 21শে মার্চ 2021। সহজ শেষ লাইনটুকু লিখে ডায়েরিটা সশব্দে বন্ধ করলই আসা। সেদিনের পর বেরিয়ে গেছে তিনটা বছর। সেদিন আম্মা আর ছোট আব্বা গ্রামের মানুষ কি বুঝাইছিলেন আজও তা অজানা ইয়াসার নিকট। বহুবার গ্রামের মানুষের সামনে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিল সে আব্বার মৃত্যুর কারণ, কিন্তু কেউ বিশ্বাস করেনি তার কথা। মিথ্যে কাহিনী বলেই উড়িয়ে দিয়েছে। আব্দুল কাদেরের মৃত্যুর 5 মাসের মাথায় রওশন আরা এবং সাইফুল বিয়ে করে ফেলেন। বর্তমানে তাদের একটা 1.5 বছরের মেয়েও আছে। ইয়াসাদের গ্রামটা আজও অজগপাড়া গায়ের মতো। আধুনিকতার ছোঁয়া এখনো লাগেনি এখানে। গ্রামের সব থেকে পুরনো ঘাটের সঙ্গে লাগোয়া ভাঙ্গা একতলা বাড়িটার ভেতর দিয়ে 1 বছর হলো বেশ বড়সড় পেয়ারা গাছ গজিয়ে উঠেছে। চারদিকে জন্ম নিয়েছে বুনো ওল, মানকচু, লতাগুল্ম আর নাম না জানা অসংখ্য জঙ্গলি উদ্ভিদ। ধীরে ধীরে প্রকৃতি যেন নিজের অধিকারে ফিরিয়ে নিয়েছে পরিত্যক্ত এই ভিটে মাটি। ইয়াসা পেয়ারা গাছে সব থেকে নিচু ডালটায় পা ঝুলিয়ে বসে তার কোলের উপর রাখা বন্ধ ডায়েরির মলাটে অন্যমনস্ক আঙ্গুল বুলিয়ে যাচ্ছিল সে। পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের রক্তিম আভা গাছের পাতার ফাঁক গলে এসে পড়েছিল তার ফ্যাকাশে মুখে। দূরে কোথাও নাম না জানা এক পাখির করুণ ডাক ভেসে আসছিল। আর সন্ধ্যার মৃদুমন্দ বাতাস এলোমেলো করে দিচ্ছিল তার চুল। আজ অকারণেই বাবার কথা ভীষণ মনে পড়ছে এ আসার। সাইফুল কাদের গ্রামের প্রবেশপথে একটা সরাইখানা দিয়েছে। নামে পথিকদের জন্য রেস্তোরাঁ আর থাকার জায়গাও হলেও কাজ অন্যরকম। মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন বাজে কার্যক্রম চলে সেখানে। এই নোংরা জায়গাটাতেই মাঝে মধ্যে জোরপূর্বক আর কাজ করতে পাঠানো হয় ইয়াশাকে। সরাইখানার ঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, অতিথিদের খাবার পৌঁছে দেওয়া কিংবা রাত গভীর হওয়া পর্যন্ত নানা কাজ সবই করতে হয় তাকে। সামান্য আপত্তি করলেই সাইফুলের গর্জন আর রওশন আর বিষাক্ত বাক্যবাণে বিদ্ধ হতে হয়। বাড়িতেও ইয়াসার জীবন কোনো অংশে সহজ নয়। আপন মায়ের কাছে সে যেন একজন অবাঞ্ছিত মানুষ। ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠে রান্না, উঠান ঝাড় দেওয়া, গরুকে খাবার দেওয়া, কাপড় ধোয়া, বাসন মাজা, সংসারে প্রায় সমস্ত কাজ একাই সামলায় সে। অথচ এত কিছুর পরও তার ভাগ্যে জোটে না একটুখানি প্রশংসা।
বরং সামান্য ভুল হলেই গালিগালাজ, অপমান আর নির্দয় মারধর যেন তার নিত্যদিনের সঙ্গী। কখনো কখনো ইয়াসার মনে হয় সেই বাড়ির মেয়ে নয়, বিনা মজুরির এক দাসী, যার অস্তিত্বের কোনো মূল্য নেই, তবু সব অপমান, সব কষ্ট নিঃশব্দে সহ্য করে বেঁচে আছে সে। এমনকি এসএসসি পাশ করার পর পড়ালেখাটাও এগোতে দেননি তার মা। নিজের করুণ অবস্থার কথা ভাবনায় হানা দিতেই সপ্তদর্শীর কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই যে মিস, একটু সরে বসুন তো। অকস্মাৎ পুরুষালী কণ্ঠে ঝট করে পেছনে চাইল। পেছনে ভাঙ্গা বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে তিনটে অচেনা ছেলে। বেশভূষা দেখে গ্রামের লাগছে না। তিনজনেরই পরনে দামি পোশাক, পায়ে ব্র্যান্ডের জুতা, চোখে আধুনিকতার স্পষ্ট ছাপ। দীর্ঘ পথ বাড়ি দিয়ে আসার ক্লান্তি থাকলেও তাদের ব্যক্তিত্বে বিন্দুমাত্র ভাটা পড়েনি। একজনের কাঁধে ঝোলানো ট্রাভেল ব্যাগ, আরেকজনের হাতে ক্যামেরা, যা এখানকার গ্রামের মানুষদের থেকে আলাদা করছে এদের। তৃতীয় জন চারপাশটা কৌতূহলী দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ইয়াসার দৃষ্টি আটকে যায় দুইজনের মাঝে দণ্ডায়মান পুরুষটার দিকে। বাকি দুইজন মাস্ক পরে থাকলেও ওই মানুষটার মুখাবয়ব অনাবৃত। তার দৃষ্টি নিবদ্ধ হাতে থাকা স্মার্টফোন নামক যন্ত্রের দিকে। একবারের জন্য মুখ তুলে চায়নি ইয়াসার দিকে। সপ্তদশের মুখ বিস্ময়ে হা হয়ে আসে। পুরুষ মানুষও বুঝি এত সুন্দর হয়? জানা ছিল না তার। তবু বিস্ময়ের মাঝেও নিজেকে দ্রুত সামলে নিল ইয়াসা। তড়িঘড়ি করে ডাল থেকে নেমে যেতেই মাস্ক পরিহিত দুইজন এগিয়ে এসে বসে পড়ল ডালের ওপর। ইয়াসা বেরিয়ে যেতে যেতে শুনল তাদের মাঝে একজনের কণ্ঠ। কিরে সেওতাজ, ওখানে দাঁড়িয়ে ফোন না টিপে বস, ফিল পাবি। সেওতাজ বার কয়েক নিজ মনে আওড়ালো ইয়াসা নামটা। লোকটার নামও তার মতোই সুন্দর। মাথা নিচু করে ভাঙ্গা বাড়ির সিঁড়ি বেয়ে নেমে এলো ইয়াসা। ছাদের কিনারা পেরিয়ে সামনে সরু মাটির পথ ধরে হাঁটতে শুরু করলো। শুকনো পাতার উপর পা পড়তেই খসখস শব্দ হয়ে উঠল চারদিকে। অস্তগামী সূর্যের শেষ আলো ধীরে ধীরে গাছপালার আড়ালে মিলিয়ে যাচ্ছে। সন্ধ্যার আবছা অন্ধকার নেমে আসতে শুরু করেছে পুরো গ্রাম জুড়ে। এদিকে ইয়াসা চলে যেতেই ক্যামেরা হাতে থাকা ছেলেটি চারপাশে একবার চোখ বুলিয়ে হালকা শীষ দিয়ে বলল, দোস্ত, জায়গাটা কিন্তু সিনেমাটিক। দেখলেই মনে হয় কোনো হরর সিনেমার শুটিং স্পট। ডালের ওপর বসে থাকা অপরজন হেসে মাথা নাড়ল, বলল, হরর না, ইতিহাস। বাড়িটার দিকে ভালো করে তাকাস, একসময় বেশ বনেদি ছিল মনে হচ্ছে। তখনই ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো সেওতাজ। চারদিকে একবার স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, লোকেশন তো ভুল হওয়ার কথা না। দাদুর ডায়েরিতে এই ভাঙ্গা বাড়িটার কথাই লেখা ছিল। তাজ আমরা রাতে থাকবো কোথায়? ক্যামেরা ধরা ছেলেটা বলল, সামনেই একটা সরাইখানা আছে, ওখানে থাকবো। সেওতাজ কিছুক্ষণ নীরব রইল। ভাঙ্গা বাড়িটার দিকে শেষবারের মতো তাকিয়ে ধীর স্বরে বলল, ঠিক আছে, রাতটা ওখানেই থাকি, কাল সকাল থেকে কাজ শুরু করব। গুড, আমিও সেটাই ভাবছিলাম। ক্যামেরাধারী ছেলেটি হেসে ব্যাগটা কাঁধে তুলে নিল, বলল, সারাদিনের জার্নিতে শরীর একেবারে ভেঙে গেছে, আগে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিই, তারপর চাইলে গ্রামের আশপাশটাও ঘুরে দেখা যাবে। ট্রেনে আসার অতীত পর্ব। এই সময় আইসস কই থাইকা? মাটির সরু পথ ধরে দ্রুত পা ফেলে বাড়ির আসে ইয়াসা। সন্ধ্যার অন্ধকার ততক্ষণে পুরো গ্রামটাকে ধীরে ধীরে নিজের চাদরে ঢেকে ফেলেছে। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। বাতাসে কাঁচামাটির গন্ধ, ঝিঝি পোকার একটানা ডাক, আর কোথাও কোথাও কুপি বাতের মৃদু আলো। সব মিলিয়ে গ্রামটা যেন নিস্তব্ধতার এক অদ্ভুত আবরণে ঢেকে আছে। বাড়ির উঠোনে পা রাখতেই ভেতর থেকে মায়ের কর্কশ গলার ভর্ৎসনা শোনা গেল। নতমস্তকে বারান্দায় পা রাখল সে। ঠিক তখনই রওশনারা হাতে থাকা ঝাঁটাটা সজোরে ছুঁড়ে মারলেন তার দিকে। ঝাঁটার বাঁশের হাতল এসে সজোরে আঘাত করল ইয়াসার কাঁধে। সূক্ষ্ম যন্ত্রণায় মেয়েটার মুখবিবর বিকৃত হয়ে যায়। তবুও ঠোঁট কামড়ে কণ্ঠনালীতে দলা পাকিয়ে আসা চিৎকারটুকু আটকে নিল। রওশনারা তেড়ে এসে বিষাক্ত কণ্ঠে বললেন, মকি, সারাদিন কই কই ঘুরোস? ঘরের কাম কাজ ফালিয়ে কার লাগে পীড়িত করতে গেছিলি? ইয়াসা তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, না আম্মা, আমি শুধু পুরান বাড়িটার দিকে গেছিলাম। আমারে আবার মিথ্যা কথা কস? কথা শেষ হতে না হতেই পুনরায় ঝাঁটার বাড়ি বসালেন ইয়াসার পিঠে। তোর ঘরে খাওয়াই, তোরে পড়াই, আবার সারাদিন ঘুইরা বেড়াইবি, এত সাহস আইলো কই থাইকা? বলতে বলতে ৩-৪ ঘা বসিয়ে দেন মহিলা। ইয়াসা কুকড়ে গেল। মা নামক এই বিষাধর ডাইনি কখনো বুঝবে না
তাকে। তাই নিচু স্বরে সব রকম অপবাদ মেনে নিয়ে বলল, ভুল হয়েছে আম্মা, আর হইব না। চুপ, তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। রওশনারা ক্ষোভে ফুঁসতে ফুঁসতে উঠোনের একপাশে রাখা নোংরা থালা বাসনের দিকে আঙ্গুল তুলে বললেন, এইগুলো ধুইলা ফেল, ধুইয়া তারপর গরুরে খড় দিবি, রান্নাঘর পরিষ্কার করবি, রাতের ভাত তো এখনো চড়ানো হয় নাই। এতক্ষণ বইসা বইসা আমার ঘরে কাম ফালাইয়া রাখছস। ইয়াসা নিঃশব্দে মাথা নোয়ালো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ১.৫ বছরের ছোট্ট মেয়েটার কান্নার শব্দ ভেসে এলো। ওগো, মাইয়াটা আবার কাঁদতেছে। বিরক্ত গলায় বাক্যটা উচ্চারণ করেই রওশন আরো দ্রুত ভেতরে চলে গেলেন। মায়ের প্রস্থান পানে চেয়ে সপ্তদর্শী চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু বাঁধ ভাঙল, নিঃশব্দে গড়িয়ে পড়ল মাটিতে। জননীর মাতৃ মন তো সেদিনই উবে গেছে, যেদিনই আসার আব্বা তাকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দীর্ঘশ্বাস চেপে চোখের জল হাতের উল্টো পিঠে মুছে নিল ইয়াসা। তারপর নীরবে নোংরা থালা বাসনের স্তূপের সামনে গিয়ে বসে পড়ল। কুয়ো থেকে পানি তুলে একে একে বাসন ধুতে লাগলো সে। ঠান্ডা পানিতে ডুবে থাকা হাত দুটো সারাদিনের পরিশ্রমে অবশ হয়ে এলেও থামলো না। থামলেই আবারও মার পড়বে। এই বাড়িতে ক্লান্তি প্রকাশ করার অধিকারও যেন তার নেই। এমন সময় উঠোনের বাঁশের ফটকটা কোকিয়ে খুলে গেল। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন সাইফুল কাদের, পরনে ময়লা লুঙ্গি, গায়ে হালকা বাদামি রঙের ফতুয়া। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ির আড়ালে এক ধরনের কপট হাসি লেগে আছে। উঠোনে বসে বাসন মাজতে থাকা ইয়াসার দিকে তাকিয়ে গলা খাঁকড়ে দিয়ে বললেন, ইয়াসা শোন। হাতের কাজ থামিয়ে মাথা তুলল মেয়েটা। সাইফুল নির্বিকার ভঙ্গিতে বললেন, একটু পর সরাইখানায় যাইবি, 3টি নতুন মেহমান আইছে। ঘরটা পরিষ্কার কইরা দিবি, তারপর খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করবি। কথাটা শুনেই ইয়াসার বুকের ভেতরে ধক করে উঠল। সরাইখানার নাম শুনলেই অজানা এক ভয় তাকে গ্রাস করে। জায়গাটার পরিবেশ তার কখনোই ভালো লাগে না। তবু আপত্তি করার সাহস নেই। মাথা নিচু করেই মৃদু স্বরে বলল, আচ্ছা ছোট আব্বা, তাড়াতাড়ি কাম শেষ কর, বেশি দেরি করিস না। এই বলে সাইফুল ঘরের ভেতরে ঢুকে গেলেন। সাইফুল ঘরের ভেতরে প্রবেশ করতেই রওশন আবার কণ্ঠ ভেসে এলো, আইছেন? এত দেরি হইলে কেন? সরাইখানায় কাম আছিল। সংক্ষিপ্ত জবাব দিয়ে তিনি পিঁড়ির উপর বসে গামছা দিয়ে মুখ মুছতে লাগলেন। তারপর হঠাৎ যেন কিছু মনে পড়তেই আবার উঠোনে দাঁড়িয়ে থাকা ইয়াসার দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন, শোন, শুধু ঘর পরিষ্কার করলেই হইব না। 3জনই শহরের মানুষ, দেখা শুনে চলবি। কোনো অভিযোগ যেন না শুনি, বুঝছস? ইয়াসা নিচু মাথায় বলল, জি। আর আগে চুলাটা জ্বালাইয়া ভাত বসা, তারপর মাছের ঝোলটা গরম কইরা নিবি। আমি আধা ঘন্টার মধ্যে আইতাছি, খাবার নিয়ে সরাইখানায় যাইবি। রওশনারা ঘর থেকে বেরিয়ে এসে কথার মাঝেই তার ছেলের হাসি এসে বললেন, মাগিরে কইয়া লাভ কি? 2টা কামও ঠিক মতো করতে পারে না, সারাক্ষণ মুখ কালা কইরা ঘুরে বেড়ায়। ইয়াসা কোনো উত্তর দিল না। নীরবে আবার বাসন মাজায় মন দিল। নীরব পরিবেশের মধ্যেও ধাতব থালাবাটি একে অপরের সঙ্গে ঘর্ষণ খেয়ে কর্কশ শব্দের চপলতা সৃষ্টি করল। অন্ধকার আরো ঘন হয়ে এসেছে। উঠোনের এক কোণে কুপি বাতি জ্বালিয়ে দিল ইয়াসা। ক্ষীণ হলুদ আলোয় তার ক্লান্ত মুখটা আরো বিবর্ণ দেখায়। সব কাজ শেষ হতে হতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। রান্নাঘরের চুলায় ভাত নামিয়ে মাছের ঝোল গরম করল সে। তারপর মাটির হাঁড়ি আর স্টিলের থালাবাটি বাঁশের ঝুড়িতে গুছিয়ে নিল। রওশনারা বিরক্ত স্বরে বলে উঠলেন, খাড়াই আছিস কেন? যা তাড়াতাড়ি নিয়ে যা, মানুষজন অপেক্ষা করতেছে। এই আশা নিঃশব্দে ঝুড়িটা হাতে তুলে নিল। একবার আকাশের দিকে তাকালো। কৃষ্ণপক্ষের আকাশে চাঁদের আলো ক্ষীণ। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর রাতের স্নিগ্ধ বাতাস। আজকাল গ্রামে ঘন ঘন ডাকাত পড়ছে। সরাইখানার বাড়ির দূরত্ব বেশ খানিকটা পথের। তাই ইয়াসা আশা করছিল সাইফুল কাদের ওর সঙ্গেই যাবে। দীর্ঘশ্বাস ফেলে অগ্রসর হলো সরাইখানার দিকে। সরাইখানায় পৌঁছে উঁকি দিল রান্নাঘরের জানালা থেকে। প্রতি রাতের মতো আজকেও লোক সমাগম কম নয়। যা আছে সব পুরুষ মানুষ। গ্রামের পুরুষরা রাতে নামলেই এখানে জড়ো হয়। কারোর সামনে ধোয়া ওঠা চায়ের পেয়ালা, কেউ তাসের আসর জমিয়েছে, আবার কেউ নিচু স্বরে ফিসফিসিয়ে গল্পে মশগুল। বাতাস জুড়ে ভেসে বেড়াচ্ছে বিড়ির ধোঁয়া, পোড়া তেলের গন্ধ আর মদের তীব্র দুর্গন্ধ। ইয়াশাকে দেখতে পেয়ে রান্নাঘরের ভেতর থেকে মধ্যবয়সী এক কর্মচারী বলে উঠল, এই যে আইছস, তাড়াতাড়ি খাবারগুলো সাজা। 3 নম্বর ঘরের মেহমান গো, আগে দিয়ে আয়। কর্তা কইয়া গেছে। নীরবে মাথা নেড়ে রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ল ইয়াশা। মাটির হাঁড়ি থেকে গরম ভাত তুলে 3টে স্টিলের থালায় পরিপাটি করে সাজিয়ে দিল। পাশে মাছের ঝোল, ডাল আর কাঁচা মরিচ রেখে দিল। তারপর একটা বড় ট্রেতে সবকিছু গুছিয়ে তুলে নিল 2 হাতে।
ঠিক তখনই বাইরে থেকে সাইফুলের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এসব রেখে আগে এগুলো ছাদে দিয়ে আয়। কয়েকটা মদের বোতল এগিয়ে দিতে দিতে বললেন সাইফুল। বোতলগুলোর দিকে একবার তাকিয়েই ইয়াসার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মদের গন্ধ যে সহ্য করতে পারে না, তবু কোনো কথা বলল না। নীরবে ট্রেটা রান্নাঘরে টেবিলের উপর নামিয়ে রেখে দুই হাতে বোতলগুলো তুলে নিল। সরাইখানার ভেতরে সরু কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো সে। প্রতিটি ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে সিঁড়ি কুঁকিয়ে উঠছিল। কি বিশ্রী দৃষ্টি গ্রাহকদের! সাথে সাথে পেছন থেকে ভেসে এলো বিশ্রী বাক্যবাণ, সইফুল মালটা ভালোই পাইছে, মা মেয়ে ফ্রি। আরেকজন ইয়াসার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, শালার কপাল সোনায় মোড়ানো। বাবার বয়সী মানুষদের এমন উক্তি সহ্য হলো না ইয়াসার। ব্যগ্র পায়ে সিঁড়ি পেরিয়ে দোতলার শেষ প্রান্তে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছাদের ছোট্ট দরজাটা খুলে ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়াতেই ছাদে থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠে থমকে যায়। গিটারে টুংটাং শব্দের সঙ্গে ভেসে আসছে এক পুরুষের মায়াবী কণ্ঠস্বর। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বনমনোহারিণী। ঠায় দাঁড়িয়ে রইল সপ্তদশী। পুরুষের কণ্ঠেও বুঝি এখনো মাধুরী থাকে। পুরুষালী কণ্ঠটা কানে আসতেই প্রথমে অপরিচিত সেই যুবকটির শান্ত গম্ভীর মুখচ্ছবি অকারণেই ভেসে উঠল তার চোখের সামনে। নিজের এমন অদ্ভুত অনুভূতিতে বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো সে। কৌতূহল দমাতে না পেরে দরজার ফাঁক গলিয়ে উঁকি দিল। দৃষ্টি সম্মুখে পড়তেই জমে গেল যেন কিশোরী তনু মন। ছাদের রেলিংয়ে ঝোলানো একটি হ্যারিকেনের মিটমিটে আলোয় ছাদের কিছুটা অংশ আলোকিত হয়ে আছে। সেখানে গোল হয়ে বসে আছে বিকেলের সেই মাস্ক পরিহিত দুই যুবক, তাদের মুখবিবর এখনো আবৃত কাপড়ের টুকরো দ্বারা। কিন্তু ইয়াসা দৃষ্টি কেড়েছে দুই যুবকের সম্মুখে থাকা মোড়ার উপর আসনরত পুরুষটা। ক্যামেরাধারী যুবকটার গিটারের তালে তালে শুভ্র বর্ণা সেই পুরুষ গলা ছেড়ে সুর তুলেছে। কিন্তু ইয়াসার বিস্ময়ের কারণ মানুষটার সম্মুখে রাখা ইজেল। মজবুত কাঠের ইজেলের ওপর টান টান করে বাঁধা সাদা ক্যানভাস। এক হাতে তুলি, অন্য হাতে রঙের প্যালেট। সুরের প্রতিটি ওঠানামার সঙ্গে যেন সমান তালে ক্যানভাসেও জন্ম নিচ্ছে এক নতুন পৃথিবী। যুবকটি দীর্ঘ সুনিপুণ আঙ্গুলে ধরা তুলির আঁচড়গুলো এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল সে ছবি আঁকছে না, বরং সাদা ক্যানভাসে প্রাণের স্পন্দন ফুটিয়ে তুলছে। হ্যারিকেনের মৃদু আলোয় তার অনাবৃত মুখখানা আরো স্বচ্ছ, আরো মোহনীয় লাগছে। গানের প্রতিটি শব্দের সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে আসছিল এলোমেলো কেশরাশি। অথচ তাতেও তার একাগ্রতায় বিন্দু মাত্র ভাটা পড়েনি। চোখজোড়া নিবদ্ধ ক্যানভাসে, ঠোঁট থেকে নিরবচ্ছিন্নভাবে ঝরে পড়ছে সুর। ইয়াসার কৌতূহল ক্রমশ বাড়তে লাগলো। সে আলতো করে দরজার আড়াল থেকে আরেকটু উঁকি দিল। পরক্ষণে তার বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে এলো। ক্যানভাসে ধীরে ধীরে ফুটে উঠছে বিকেলের সেই ভাঙ্গা বাড়ির পেয়ারা গাছটি। মোটা ডাল বেয়ে ঝুলে থাকা সবুজ পাতা, অস্তগামী সূর্যের রক্তিম আভা, আর সেই ডালের উপর পেছন ফিরে বসে থাকা এক কিশোরীর অবয়ব। কোমর ছড়িয়ে নেমে আসা ঘন কালো চুলগুলো বাতাসে উড়ছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, কারণ সে পেছন ফিরে বসে আছে। এটা তো বিকেলের সেই মুহূর্ত যখন সে পেয়ারা গাছের নিচু ডালে বসে ডালের মলাটে আঙ্গুল বুলিয়ে বাবার কথা ভাবছিল। কিন্তু লোকটা তো একবারের জন্য তার দিকে তাকায়নি। তাহলে এত নিখুঁত করে আঁকলো কিভাবে? ইয়াসা অবিশ্বাসে স্থির হয়ে রইল। চোখ সরাতে পারল না ক্যানভাস থেকে। সেও তার যেন নিজের জগতেই মগ্ন। ক্যামেরাধারী ছেলেটি মুগ্ধ স্বরে বলে উঠল, অসাধারণ তাজ! তুই মাত্র আধা ঘন্টায় পুরো সিনটা জীবন্ত কইরা ফেলছিস। অপরজন হেসে ক্যানভাসটার দিকে তাকিয়ে বলল, আসলেই তাজ অনেক ট্যালেন্টেড। একবার দেখে দৃশ্যটা ফুটিয়ে তুলেছে। সেহতাজ কোনো রকম প্রত্যুত্তর করল না, কারণ ছবি অঙ্কনের সময় কথা বলা তার বেজায় অপছন্দ। তখনই নিচে থেকে ইয়াসার ডাক পড়ল, এ মাইয়া, বোতল ক্লিয়ার দিয়া তাড়াতাড়ি নিচে আইসস। 3 নম্বর ঘরে খাবারও নিয়ে যাইতে হইব। চমকে উঠল ইয়াসা, যেন হঠাৎ করেই স্বপ্ন ভঙ্গ হলো তার। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস করল না। দুই হাতে ধরা বোতলগুলো আরো শক্ত করে আঁকড়ে ধরে ধীর পায়ে এগিয়ে গেল ছাদের মাঝখানে রাখা ছোট্ট কাঠের টেবিলটার দিকে। ছাদের একপাশে 3টে গ্লাস, বরফ ভর্তি একটি স্টিলের বালতি আর কিছু শুকনো খাবার সাজানো ছিল। কোনো শব্দ না করেই বোতলগুলো টেবিলের উপর রেখে দিল সে। ক্যামেরাধারী ছেলেটা ইয়াসাকে দেখেই বলল, তুমি বিকেলে সেই মেয়েটা না? ইয়াসা ইতস্তত করে মাথা নেড়ে উত্তর দিল, কিন্তু মুখ তুলে তাকালো না। বুকের ভেতর অকারণে একরাশ বিরক্তি জমে উঠেছে তার।
এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর ছবি আঁকে, অথচ শেষ পর্যন্ত এইসব ছাইপাশি খায়। অদ্ভুত এক হতাশা এসে ভর করল তার মনে। কেন এমন অনুভূতি হচ্ছে সে নিজেও জানে না। নিজের এই অবান্তর ভাবনায় বিরক্ত হয়ে দ্রুত পেছন ফিরে হাঁটতে শুরু করলো। ছাদের দরজার কাছে পৌঁছাতেই পেছন থেকে ভেসে এলো সেই গম্ভীর স্থির পুরুষালী কণ্ঠ। তোদের কতবার বলেছি আমি এসব ছাইপাশ খাই না, আম্মুও পছন্দ করে না, আবার আনিয়েছিস কেন? এই আশার পদযুগল অনিচ্ছা সত্ত্বেও এক মুহূর্তের জন্য থেমে গেল। কণ্ঠটা আগের মতোই শান্ত কিন্তু দৃঢ়। পাশের জন হাস্যোজ্জ্বল স্বরে বলল, এগুলো শহরের মতো না, ভাঙ বলতে পারিস। আর তোর জন্য সফট ড্রিঙ্কস আছে ইয়ার, ডোন্ট বি ম্যাড। মুহূর্তে ইয়াসার বুকের ভেতর জমে থাকা অদৃশ্য ভারটা যেন হালকা হয়ে গেল। তিনি মদ খান না। অজান্তেই ঠোঁটের কোণে ক্ষীণ এক প্রশান্তির রেখা ফুটে উঠল। পরক্ষণে নিজের এমন অকারণ স্বস্তিতে ভীষণ অস্বস্তি লাগলো তার। উনি মদ খেলেন কি না খেলেন কি তার তার কি তাতে? নিজেকে নিঃশব্দে ধমক দিল সে। এক অচেনা যুবকের জন্য আলগা পীড়িত জন্ম নিয়েছে মনে ভেবেই বিরক্ত হলো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ঘড়ির কাঁটায় প্রায় 10টা বাজে। গ্রামে 9টা মানেই যেন গভীর মধ্যরাত। সরাইখানার অধিকাংশ অতিথি ততক্ষণে রাতের খাবার শেষ করে যার যার আড্ডায় মশগুল। চারপাশে কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এলেও ইয়াসার কাজের যেন শেষ নেই। কাদের বাড়ির মনীষের বোধহয় ইয়াসার থেকে কদর বেশি। অতিথিদের খাবার পৌঁছে দিয়ে খালি থালা বাসন গুছিয়ে রান্নাঘরে ফিরল সে। একে একে সব বাসন ধুয়ে জায়গা মতো রেখে চুলার আগুন নিভিয়ে দিল। হাত দুটো অবশ হয়ে এসেছে, পিঠের ব্যথাটাও ক্রমশ তীব্র হচ্ছে। ঝাঁটার বাড়িগুলো জ্বালা যেন এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। তবু মুখে কোনো অভিযোগ নেই। এতিমদের মাথার উপর কোনো বৃক্ষ থাকে না, তাই তাদের অভিযোগ করারও কোনো অধিকার থাকে না। রান্নাঘরের কোণে রাখা কলস থেকে এক মগ পানি তুলে ধীরে ধীরে পান করলো সে। তারপর আঁচল দিয়ে ঠোঁট মুছে বাইরে উকি দিল। দূরে বাঁশঝড়ের ফাঁক দিয়ে রাতের বাতাস শো শো শব্দ তুলে বয়ে যাচ্ছে। আকাশ জুড়ে অসংখ্য তারা জ্বলছে। অথচ সেই সৌন্দর্য দেখার মতো অবসর তার জীবনে নেই। ঠিক তখনই রান্নাঘরে বৃদ্ধ কর্মচারী এগিয়ে এসে বললেন, ইয়াসা, তাড়াতাড়ি ওই শহরের বাবুগো রুমে যা। কর্তা কইল ওনাদের মধ্যে একজনের শরীরটা নাকি খুব খারাপ হয়েছে। তুই তো লেখাপড়া করছস, তাই তোরে পাঠাতে কইছে, দেখায় কি হয়েছে। কথাটা শুনে ইয়াসা খানিকটা থমকে গেল, ইতস্তত করে বলল, আমি? বৃদ্ধ লোকটা মাথা নেড়ে বললেন, হ, কর্তা নিচে ব্যস্ত। এই আশা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। সে চিকিৎসক নয়, শুধু স্কুলের জীববিজ্ঞান বইয়ে মানুষের শরীর সম্পর্কে সামান্য কিছু পড়েছে। তবু ছোট আব্বার আদেশ অমান্য করার সাহস তার নেই। গ্রামে তেমন একটা ডাক্তারও নেই। তবুও কেমন খটকা লাগছে। ওনারা তিনজন এসেছেন, আমাকে কেন লাগবে? ওনারা তো দেখতে শিক্ষিতই লাগে। বৃদ্ধ লোকটা বিরক্ত চোখে তাকিয়ে কপাল কুঁচকে বললেন, এইসব এত প্রশ্ন করস কেন? কর্তা কইছেন তাই যাইতে হইব। বেশি কথা না কইয়া তাড়াতাড়ি যা। দুইজনই নাকি ওইসব খাইয়া অজ্ঞান হইয়া পইরা আছে। কর্তা এখন নিজের মেহমান সামলাইতেছে, তোরে গিয়া দেইখা আইতে কইছে। বৃদ্ধ লোকটার ধমকে আর কথা বাড়ালো না ইয়াসা। তবে বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি ক্রমশ দানা বাঁধতে লাগলো। দুইজন অজ্ঞান, তাহলে শেহতাজ কোন ঘরে? চিলে কোঠার ওই ঘরে। ইয়াসা আরেকটি শব্দ উচ্চারণ করলো না। করবে কিভাবে? করলেই যে ভাগ্যে জুটবে সহস্র প্রহার। নিঃশব্দে আঁচলটা কাঁধে গুছিয়ে কাঠের সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ি প্রতিটি ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে কুঁকিয়ে উঠল পুরনো কাঠ। নিচতলার কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গিয়ে চারপাশে এক অস্বস্তিকর নীরবতা। কাপা হাতে আলতো করে দরজায় টোকা দিল, আমি ভেতরে আসতে পারি? কোনো উত্তর এলো না। আরো একবার টোকা দিতেই ভেতর থেকে অত্যন্ত ক্লান্ত কর্কশ এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো, দরজা খোলা আছে। কণ্ঠটা সেওতাজের। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইয়াসা। ঘরে ঢুকেই তার দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। মানুষটা মেঝেতে বসে, উন্মুক্ত বুক, দুধের ন্যায় ফর্সা ত্বক লাল হয়ে গেছে। ঘরের ফ্যানটা সর্বোচ্চ গতিতে চললেও সেওতাজ দরদর করে ঘামছে। ইয়াসা দরজার চৌকাঠে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য যেন তার দৃষ্টি কোথাও আটকে গেল। তারপরে চমকে উঠে তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। গাল দুটো অকারণেই রক্তিম হয়ে উঠেছে। জীবনে কখনো কোনো পরপুরুষকে এভাবে দেখেনি সে। বুকের ভেতর ধুকপুক শব্দটা অস্বাভাবিকভাবে বেড়ে গেল। সেও তার কষ্টে মাথা তুলে দরজার দিকে তাকালো। ঘামে ভেজা এলোমেলো কেশরাশি কপালে লেপ্টে আছে। চোখ দুটো লালচে, অস্বাভাবিক লাগছে তাকে। ইয়াসা দু কদম এগিয়ে আসতেই বাইরে থেকে কেউ একজন দরজা বন্ধ করে দিল। চমকে উঠল সপ্তদশী। ঘরে সেহতাজ ব্যতীত কেউ নেই।
পরক্ষণেই বাইরে থেকে ভেসে এলো খিল লাগানোর স্পষ্ট শব্দ। শব্দটা শুনেই বুকের ভেতর ধক করে উঠল তার। কে? কে বাইরে? কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো ইয়াশা। কোনো উত্তর এলো না। সে তড়িঘড়ি করে দরজার কাছে গিয়ে কাঁপা হাতে কপাট টান দিল, কিন্তু দরজাটা একচুলও নড়ল না। বাইরে থেকে শক্ত করে আটকে দেওয়া হয়েছে। দরজা, দরজা খুলেন, কে আছেন? উৎকণ্ঠায় প্রায় চিৎকার করে উঠল সে। বাইরে তখন সম্পূর্ণ নীরবতা। বার কয়েক করাঘাত করার পরেও কোনো সাড়া মিলল না। অদ্ভুত এক অশনি সংকেত ক্রমশ ঘিরে ধরল তাকে। হঠাৎ পেছন থেকে কর্কশ ক্লান্ত কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, কে তুমি? শোরগোল করছো কেন? শেহতাজের কণ্ঠ কেমন জড়িয়ে আসছে। শেহতাজ দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত, বুক ওঠানামা করছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। মানুষটা থেকে থেকে কেমন অস্থির হয়ে উঠছে, যেন মানুষটা প্রবল যন্ত্রণার সঙ্গে লড়াই করছে। সপ্তদশীর সমস্ত ভয়কে মুহূর্তের জন্য ছাপিয়ে গেল আরেকটি অনুভূতি, উদ্বেগ। সেই ইতস্তত ভঙ্গিতে কয়েক পা এগিয়ে এলো, মৃদু কণ্ঠে বলল, আপনার জ্বর আছে নাকি? সুরতাজ কোনো উত্তর দিল না, শুধু কষ্টে চোখ বুজে গভীর শ্বাস নিল। ইয়াশা স্কুলে জীববিজ্ঞানের বইয়ে পড়েছিল, উচ্চ জ্বর হলে কপাল ছুঁয়ে প্রাথমিকভাবে বোঝা যায় শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কিনা। দ্বিধাগ্রস্ত চোখে একবার দরজার দিকে তাকালো সে, তারপর ধীরে ধীরে কাঁপা হাত বাড়িয়ে দিল। আমি কপালটা দেখি। কোনো সাড়া এলো না। সাহস সঞ্চয় করে আলতো করে শেহতাজের কপালে হাত রাখতেই যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো সে। হায় আল্লাহ! ঠোঁট ফাঁক হয়ে বেরিয়ে এলো বিস্মিত স্বর। মানুষটার শরীর আগুনের মতো জ্বলছে। ঠিক সেই মুহূর্তেই শেহতাজ যেন অর্ধচেতন অবস্থায় চমকে উঠল। ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে পড়তে গিয়েই শত প্রতিক্রিয়া ইয়াসার কবজিটা শক্ত করে চেপে ধরল। ইয়াসা ভয়াত কণ্ঠে বলে উঠল, আপনি? শেহতাজের চোখ আঁত বোঝা, দৃঢ় হাতে সপ্তদশী ধনুকের ন্যায় বাঁকানো কোমর চেপে ধরল। প্লিজ চলে যাও এখান থেকে। আমার সাথে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাজে কিছু হয়ে যাবে, যাও প্লিজ। ইয়াশা আতঙ্কে জমে গেল। শেহতাজের কণ্ঠে কামনা আর এক অসহায় আরতির মিশ্রণ ফুটে উঠেছে, যেন নিজের সঙ্গেই প্রাণপণ যুদ্ধ করছে মানুষটা। কিন্তু শেহতাজের আঙ্গুলগুলো আরো শক্ত হয়ে এলো। তার সারা শরীর কাঁপছে, বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে ভারী অনিয়মিত শ্বাস। প্লিজ, তাতে দাঁত চেপে বলল সে, চলে যাও, না হলে আমার দ্বারা অনিষ্ট হয়ে যাবে। ইয়াশা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ। কথাটা শেষ করতেই শেহতাজ হঠাৎ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ইয়াশাকে নিজের সাথে পিষে ফেলার ন্যায় চেপে ধরল। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে সরাসরি তার প্রশস্ত বুকে এসে পড়ল ইয়াশা। মুহূর্তেই দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে আছড়ে পড়তে লাগলো। ইয়াশা কিছু বলবে, তার পূর্বেই প্রচণ্ড শব্দে দরজার কপাট দুদিকে সজোরে খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে কাঁপিয়ে দিল জ্বলতে থাকা কেরোসিনের বাতিটাকে। আলোটা দুলে উঠতেই দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ছায়া দীর্ঘ হয়ে মেঝের ওপর ছড়িয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে সাইফুল কাদের, তার ঠিক পেছনে গ্রামের ৮-১০ জন পুরুষ। কারো হাতে লাঠি, কারো হাতে হ্যারিকেন। সবার চোখে একই রকম কৌতূহল, ঘৃণা, কুৎসিত দৃষ্টি। সেহতাজের বুকে প্রায় লুটিয়ে থাকা ইয়াশা। দৃশ্যটা দেখে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। পরক্ষণে ভিড়ের ভেতর থেকে কেউ বিষাক্ত হাসি হেসে উঠল। আগেই কয়েছিলাম আব্দুলের মায়ের চরিত্র খারাপ। আরেকজন দাঁত বের করে বলল, ইজ্জতে ফেরিওয়ালার আসল লোক তো আজ দেখাই ফেললাম। এত রাতে শহরের বাবুল্যকে চিলেকোঠায় কি করতেছিলি? এইবার বুঝছস? ছি ছি ছি! অশ্লীল মন্তব্যগুলো একটার পর একটা তীরের মতো এসে বিঁধল ইয়াসার বুকে। সপ্তদশী যেন বজ্রাহত। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। পর মুহূর্তে সম্বিত ফিরে আসতে সর্বশক্তি দিয়ে সে হতাজকে সরিয়ে দিল। ২ কদম পিছিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, এটা তেমন না, আপনারা যা ভাবতেছেন। কথা শেষ হওয়ার আগেই সৈফুল কাদেরের শক্ত হাতের সজোর চড় এসে পড়ল তার গালে। আঘাতের তীব্রতায় ইয়াসা ছিটকে মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কোণ ফেটে সঙ্গে সঙ্গে লাল রক্তের সরু রেখা গড়িয়ে নামল থুতনিতে। হরামজাদি! সৈফুলের বজ্র কঠিন গর্জনে যেন পুরো ঘর কেঁপে উঠল। এই জন্যই তোরে পড়াশোনা করাই, এই জন্যই মানুষ কইরা বড় করছি। ইয়াসা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। ছোট আব্বা, আল্লাহর কসম আমি কিছু করি নাই। উনি অসুস্থ আছিল, দরজা বাইরে থেকে। চুপ! আরেকটা লাথি এসে লাগলো তার কাঁধে। মিথ্যা কথা কস না। ভিড়ের মধ্যে থেকে একজন উচ্চস্বরে বলে উঠল, আমরা নিজের চোখে দেখছি, আর কি প্রমাণ লাগে? মায়েরা তো শহরের পোলাডারে জড়াইয়া ধরছিল। এইসব চরিত্রহীন মায়ের জন্যই গ্রামের বদনাম হয়। এক একটা বাক্য যেন এক একটা পাথরের আঘাত। ইয়াসা মাথা তুলে অসহায়ের মতো চারদিকে তাকালো। একটা মানুষও নেই, যে অন্তত একবার জিজ্ঞেস করবে আসলে কি হয়েছিল। সপ্তদশীর নেত্রপল্লব ভিজে উঠল অপমানে। ঠিক তখনই দেওয়ালে হেলান দিয়ে থাকা সেও তাজ কষ্টে মাথা তুলল। সারা শরীর এখনো অস্বাভাবিকভাবে কাঁপছে তার।
কষ্টে দাঁড়ানোর চেষ্টা করতেই আবার টলমল করে উঠল। আশেপাশে চেনা পরিচিত কাউকেই পেল না। তবুও গর্জে উঠল, স্টপ, স্টপ ইট। ওর কোনো দোষ নেই। এটা শুধু একটা দুর্ঘটনা।